বিচারপতির নাম বলেন যে রাজশাহী বাড়ি, তো এইগুলো আপনারা শুনে যাবেন, দেখতে যাবেন। তো আমি আজকে আর বেশি সময় নষ্ট না করি, প্রত্যেকের প্রতি আমাদের সহানুভূতি থাকবে এবং আমরা আশা করব আপনারা সবাই যারা আজকে অংশ নেবেন, ওই দিন অংশ নেবেন, আমাদের রাজশাহী থেকে আজকে আসতে পারেনি তারা সহ প্রত্যেকে যেন পাশ করে আসে। এবং একইভাবে যেহেতু আমাদের বার কাউন্সিলের সম্মানিত সদস্য যারা মাইনুল হাসান স্যার আমাদের সাথে আছেন, আমাদের বিজ্ঞ বিষয়ের সাথে আমি সুর মিলে বলতে চাই, আপনাদের প্রত্যেককে পাশ করে নিয়ে আসে ব্যাপারে আমরা সবাই সুস্থ থাকবো ওনার সাথে সবাই। ধন্যবাদ অ্যাডভোকেট জনাব পারভেজ তৌফিক জাহিদি সাহেবকে তার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এবার আমি দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি রাজশাহী বারের সম্মানিত সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জামশেদ আলী স্যারকে। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, জিপি এবং বার কাউন্সিলের সম্মানিত সদস্য মাইনুল হাসান, উপস্থিত আছেন আমাদের মহানগর দর্শকের পিপি আলিয়াস মাসুম, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদি, তারপরে আজকের যে উপস্থাপক আছেন উনি আব্দুল মালিক রানা, সাকিব রসুল খান এবং আমার সঙ্গে উপস্থিত নতুন বার কাউন্সিল পেশ করবেন সে ছাত্রবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জুনিয়রদের প্রতি খুবই আন্তরিক এবং ভালো লাগে যে এতগুলো মুখ আসবে রাজশাহী এবং আসার পরে রাজশাহীর আদালত প্রাঙ্গণের মুখ উজ্জ্বল করবে। আমরা চাইব যে আপনারা এত সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, সবাই যেন সুনাম করে। এই সুনামের পিছনে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটিকেট এবং ম্যানার মেনে চলা। সেটা হচ্ছে যে উদাহরণ শব্দটাকে বলা যাবে না, একটা উদাহরণ যে যেমন এজলাসের মধ্যে লাইসেন্স পাওয়ার পরে অনেকগুলো বেঞ্চের সারি থাকে। আমরা এখনো, আমার প্রায় এখন 41 বছর প্র্যাকটিসে রান করছি, তারপরেও পিছনের সামনের সারিতে বসতে গেলে আগে পিছনের দিকে তাকায় কোনো সিনিয়র আছে কিনা বা কোনো সিনিয়র আসার সম্ভাবনা আছে কিনা। কিন্তু দেখা যায় যে যারা কেবল সবেমাত্র লাইসেন্স করেছে তারা সামনে বসে আছে, সিনিয়ররা পিছনে বসে আছে। এই দৃষ্টিকোণটা কিন্তু প্র্যাকটিস লাইফে অত্যন্ত ক্ষতিকর নয়। এইসব আচরণের জন্য সিনিয়ররা সহযোগিতা করে না। আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে এটিকেট এবং ম্যানারটা ঠিক রাখতে হবে। আর একটা জিনিস, কোর্টের সঙ্গে কোনো সময় বিতর্ক করা যাবে না। স্যার আপনি এটা জানেন না, এটা বলার ভাষা না। স্যার মনে হয় এই জিনিসটা হওয়া আছে বা এটাই হওয়া উচিত। ডাইরেক্ট কোনো হিট করে আঘাত দিয়ে কথা বলা যাবে না। এই যে জিনিসগুলো বাস্তবের পক্ষে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় বলি যে আমরা এই যে জুনিয়রশিপে আসি, আসার পরে এই যে এখন যে তোমাদের যে ভাইবা হবে, ভাইবাতে কি প্রশ্ন করবে, কি জেনেছ 6 মাস সিনিয়রের সঙ্গে থেকে, তাহলে অবশ্যই সিনিয়রের শেষটায় যেতে হবে এবং দু একটা কোর্টে যে দেখতে হবে কিভাবে আইনজীবীরা উপস্থাপন করে, মুখ করে, বক্তব্য উপস্থাপন করে, ধরে নিতে পারে এই জিনিসটা কি বলতে হবে। আর যেটা গতানুগতিক কথা আছে বই পড়তে হবে, সেটা এখনো আমাদেরকেও বই পড়তে হবে, বই তো পড়তেই হবে, তার সাথে এই বিষয়গুলো কিন্তু যুক্ত আছে। সব সাবধানে প্র্যাকটিস করতে হবে যেন আমাদের সবাই সিনিয়র জুনিয়র কোর্টের বিচারক, পেশকার, পিয়ন যা আছে সবাই যেন বলে যে এই অ্যাডভোকেট ভালো। খারাপ বলাটা আমরা শুনতে চাচ্ছি না। আর তোমরা যারা এই সময় পাস করে এসছো রিটার্ন,
এমসিকিউ পরে রিটেনও পাস করেছিল। সুতরাং আমি মনে করি সবাই অত্যন্ত মেধাবী এবং যোগ্য, এবং প্রত্যেকেই ভাইভাতে আলা হবে, এটা আমি আন্তরিকভাবে আশাবাদী। এবং আমাদের বার কাউন্সিলের সদস্য আছেন, উনিও আন্তরিক থাকবেন এবং আমরাও আন্তরিক থাকবো যে তোমাদেরকে যেন সবাইকে আমরা আইনজীবী হিসাবে পাই এখানে। এতে আমরা সব থেকে খুশি হব, সব থেকে খুশি হব। তো বেশি কথা বলা যাবে না, ছোট দিনের বেলা আমি শেষ করব। আমি একটা আশ্বাস দিচ্ছি, কে তার জুনিয়র হবে সেটা কথা নয়। যে কোনো সমস্যা আমাদের কাছে আসলে নির্দ্বিধায় সেই পরামর্শ পাবে, সাহায্য সহযোগিতা সবই পাবে। এবং আমাদের দ্বারটা উন্মুক্ত থাকলেও যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে সমাধান করব, পরামর্শ দেবো কি করতে হবে না করতে হবে। আর আমাদের এই জীবনে অনেক জুনিয়র এসছে, সবাই ইনশাল্লাহ ভালো করছে। আমি মনে করি যে তোমরা আসবে এবং ভালো হবে। আমি রাজশাহী বারে প্রায় এবার দিয়ে 7 বার সেক্রেটারি নির্বাচিত হয়েছি। তো এটা কিন্তু জুনিয়রদের আন্তরিক ভালোবাসার কারণে। তো আমি আশা করি আমি এই ভালোবাসার মূল্য দেব এবং তোমাদেরকে ওয়েলকাম জানাবো। তোমরা আসো, প্র্যাকটিস করো, যত রকমের সহযোগিতা দেবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জমশেদ আলী স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আজকের সভাপতির বক্তব্য, দিক নির্দেশনামূলক বক্তব্যের পূর্বে আমরা ইতিমধ্যে যে দাবিটা এসেছে যে আমাদের পরিচয় পর্বের বিষয়টা আমরা শেষ করব, তার আগেই একটু বলে রাখি, যেহেতু রাজশাহী বারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে বেশ কিছু আইনজীবী এখানে উপস্থিত আছেন। কাজেই সাধারণ সম্পাদক সাহেবের বক্তব্যের সূত্র ধরে আমিও আপনাদের জ্ঞাতার্থে উল্লেখ করতে চাই যে আপনারা আইনজীবী হিসাবে অথবা যে কোনো এই ছাত্র হিসেবে যেভাবেই থাকেন না কেন, যদি এই ব্যক্তিগুলোর শরণাপন্ন হন, তাদের সহযোগিতার হাত অবশ্যই আপনাদের দিকে থাকবে। এ পর্যায়ে আমাদের মাঝে কিছু আইনজীবীও বিভিন্ন সহযোগিতার জন্য উপস্থিত রয়েছেন। তাদের পরিচয় দেওয়ার জন্য আমি একটু অনুরোধ জানাচ্ছি, তারপরে আপনাদের পরিচয়গুলো আমরা শুনবো। আমি প্রথমে আমার বাম দিক থেকে আমাদের এই ছোট ভাই বলেই আমরা সম্বোধন করি, ওনার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অ্যাডভোকেট সাইদ মাহমুদ, আইনের ছাত্র, অ্যাডভোকেট রাজশাহী। আমাদের টেকনিক্যাল ম্যাটার গুলো একটু চেষ্টা করছেন। আমাদের আর এক ছোট ভাই আছেন, উনিও আইনজীবী। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট জেবিপি রাজশাহী জজ কোর্ট। আর একজন আছেন টেকনিক্যালিটিস এর জন্য ফয়সাল, দেখছি এই মুহূর্তে ফয়সাল আলম নয়ন। আমাদের রাজশাহী বারের কিছু কর্মচারী তারাও আছেন, তোতা আছেন, অন্যরাও আছেন। যাক, এবার আপনাদের পরিচয়ের বিষয়, পরিচয়ের বিষয়টাই আমি যাচ্ছি। আর ইতিমধ্যে আপনাদের কাছে একটা শীট যাচ্ছে। যারা উপস্থিত রয়েছেন, আমরা চেষ্টা করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তাদের নামের একটা তালিকা তৈরি করতে। নামটা যদি নাও থাকে, আর একটা শীট আছে, সেখানে নামটা এবং মোবাইল নাম্বার লিখে আর কি সই করবেন। এটা ইতিমধ্যে আপনাদের কাছে চলে যাচ্ছে, সেই কাজটা করবেন। এবার আমি পরিচয় পর্বে যাচ্ছি। প্রথমেই যার যার পরিচয় এবং বাড়িটা কোন এলাকায় এটা বলার জন্য আমার কাছে নির্দেশনা এসেছে, সেই হিসাবে আমিও অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমার সামনে থেকে। আসসালামু আলাইকুম, আমি সামনে থেকে হোম ডিস্ট্রিক্ট জামালনগর, গেজেট অ্যাড্রেস রাজশাহী উপশহর। জি প্লিজ। আসসালামু আলাইকুম,
রুমিনা, আমি মহিষাদল থাকি। আসসালামু আলাইকুম, এবং গাইব আলী সরকার, হোম ডিস্ট্রিক্ট নাটোর। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম শাফি, ডিস্ট্রিক্ট রাজশাহী। আমি মোহাম্মদ আফিফুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তামরুল হাসান, রাজশাহী। আসিফ আহমেদ শিশির, পুঠিয়া, রাজশাহী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসির পারভেজ, আমার বাসা রাজশাহী মোহনপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনোহর হোসেন খোকন, আমার বাসা রাজশাহী জেলা মোহাম্মদ থানা। আসসালামু আলাইকুম, আমি রফিউল ইসলাম, গোদাগাড়ি। আসসালামু আলাইকুম, আমি মুসলিমা খাতুন, রাজশাহী জেলা বোয়ালিয়া থানা। জি না আসসালামু আলাইকুম, আমি তাসলিমা ইয়াসমিন কথা, বাসা টিকাপাড়া, রাজশাহী। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ মৌসুমী খাতুন, আমার বাসা কাটাখালী, হরিয়া। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদুল আলী পারভেজ সোনিয়া, আমার বাসা বাঘা, রাজশাহী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম পলাশ, কাশিরাঙ্গা, রাজশাহী। আসসালামু আলাইকুম, রুবেল হক, দুর্গাপুর, রাজশাহী। অডিয়েন্স অনুযায়ী আনিকা দেওয়ান, ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ। অডিয়েন্স অনুযায়ী লাউডলি বা কতটুকু লাউড হবে আমার কণ্ঠস্বর, এটাও কিন্তু একজন আইনজীবীর জানা দরকার আছে, বা সেই অনুযায়ী আপনার কণ্ঠের ব্যবহার আপনাকে করতে হবে। আসসালামু আলাইকুম, আমার নাম নাজনীন ইসলাম, আমার বাসা কোর্ট স্টেশন, মোল্লাপাড়া। আসসালামু আলাইকুম, আমি মাহমুদা খাতুন, বাড়ি গোদাগাড়ি। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ হিমেল, আমার বাসা হলো নগরপাড়া, কাশিরাঙ্গা, রাজশাহী কোর্ট, রাজশাহী। আসসালামু আলাইকুম, আমি হাসান শিবলু বিশ্বাস, বালিয়াপুর, রাজশাহী। আসসালামু আলাইকুম, আমি আরফিন সুলতানা মুন্নি, আমি পড়াশোনা করেছি রাজশাহী আইন বিভাগ কলেজ থেকে, আর আমার বাসা রাজশাহী বাজার মাস্টারপাড়া, রাজশাহী। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল হোসনা, আমি এলএলবি কমপ্লিট করেছি রাজশাহী কলেজ থেকে, আমার বাসা রাজশাহী রানীবাজারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদুল আলম মিশু, বাসা চাঁপাইনবাবগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি ফারমিনা ইয়াসমিন তিথি, হোম ডিস্ট্রিক্ট নওগাঁ, নিয়ামত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদ তরফ, ছোটবনগ্রাম, চন্ডীগড়, রাজশাহী। মোহাম্মদ শাহাদ তরফ, ছোটবনগ্রাম, চন্ডীগড়, রাজশাহী। আমি মোহাম্মদ ইমরান আলী সর্দার, আমার বাসা রাজশাহী জেলার দুর্গাপুর থানায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর কবির রাজু, আমার বাসা বাগমারা উপজেলা, জেলা রাজশাহী। আসসালামু আলাইকুম, আমি মিরাজ গাজী, চাঁপাইনবাবগঞ্জ। আসসালামু আলাইকুম, আমার নাম উকিল মুর্মু, আমি রাজশাহী জেলা গোদাগাড়ি থানাতে আমার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আমার বাসা কাজীহাটা, মিশর হসপিটাল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সজল হোসেন, বাসা বাগমারা। আসসালামু আলাইকুম, আমি নূর হাসান বিপুল, বাসা কাজীহাটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রায়হান চৌধুরী, বাসা হাট রামচন্দ্রপুর, পাওয়া রাজশাহী। এই যে আমিও যদি এখন বলতে হতে আপনাদের বলেছি যে কণ্ঠের ব্যবহার এটাও পার্ট অফ অ্যাডভোকেসি। এটা হলো পরবর্তীতে আপনারা যখন হয়তো বা অ্যাডভোকেট হয়ে আসলে আমাদের যদি সুযোগ হয় রাজশাহী বার বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে হয়ে যাওয়ার পরেও কিছু প্রোগ্রাম আছে যেখানে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে হয়তো বা দৃষ্টিতে নিয়ে আসা হবে বা আলোচনা হবে। এখানে লয়ারের কণ্ঠের ব্যবহারও আমার এজলাস কতটুকু লাউডলি বললে আমার কথাগুলো বিচারকের কানে যাবে, এটা মাথায় রেখে তাহলে আপনাদের সর্বমতই মাথায় রাখতে হবে। আজকে এখানে কোনো বিচারক নাই, আমরা সিনিয়র স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্টরা এই পাশে আছে, তাদের উদ্দেশ্যে যখন পরিচয় হচ্ছে তারা শুনতে পাচ্ছে না, এই পরিচয় মনে হয় না যে কোনো পরিচয় দেওয়া হতো সেভাবে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মির সালাউদ্দিন ইউসুফ, আমার বাসা রাজশাহী সাহেব বাজার। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা শিকদার, আমি পড়াশোনা করেছি এলএলবি কমপ্লিট করেছি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে, আমার বাসা নাটোর। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আক্তার রোজি, কালীনগর, রাজশাহী।
আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সীমা আক্তার, LLB LLM ফ্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমার বাসা বাগমারা, রাজশাহী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিয়ামুল ইসলাম, আমার বাসা রাজশাহী সিটি কর্পোরেশন 30 নম্বর মাসকারদি গ্রাম। আসসালামু আলাইকুম, আমি মহিমিনুল ইসলাম। আমি পড়াশোনা করেছি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে চারঘাট রাজশাহী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, রাজশাহী আইন মহাবিদ্যালয়ের ছাত্র। আমার বাড়ি রাজশাহী সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের রাজপাড়া মহল্লার আমি স্থায়ী বাসিন্দা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শান্ত হোসেন, বাড়ি রাজশাহী জমিগঞ্জী। মাইক্রোফোন ব্যবহার করছি না, নিশ্চয়ই শেষ পর্যন্ত আমার কথাটা হয়তো বা শুনতে পাচ্ছেন। Yes, sir. জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ হাসান আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ থানা, গ্রাম বিনোদপুর ইউনিয়ন, জমিনপুর বর্ডার। স্যারের অনুমতি নিয়ে আমি আসছি, স্যারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি MI মিরাজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছি এবং কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পড়া হয়েছে। এবং যে কথাটির নাম বলেই নয়, আসলে সেটা হচ্ছে আমাদের বারের সাবেক সেক্রেটারি পারভেজ তৌফিক জাহিদি স্যার অনেক আন্তরিক, তিনি আমাদেরকে ইনভাইট করেছে এবং আমাকে ইনভাইট করেছে। আরেকটা বিষয় স্যার বলতে যাচ্ছিলাম, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফ হোসেন, আমার বাসা কোট বুরুনপুর, জেলা রাজশাহী। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল হোসেন বিপ্লব, LLB রাজশাহী ল কলেজ, বাসা রাজাপুরহাট, কোদাগাড়ি উপজেলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালালউদ্দিন, আমার বাসা হচ্ছে বাগমারা থানা, রাজশাহী জেলা। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি রৌশন জেসমিন, জেলা রাজশাহী, পাড়া সাগরপাড়া। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা খাতুন, আমি LLB LLM শেষ করেছি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে, আর আমার বাসা রাজশাহীর পোবা থানাধীন পারিলা ইউনিয়নে। আসসালামু আলাইকুম, আমার নাম কানিস সাদিয়া সিলভি, আমি LLB LLM কমপ্লিট করেছি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে, আমার বাসা দুর্গাপুর আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাইজিদ বুলবুল, নাটোর, LLB রাজশাহী ল কলেজ। ধন্যবাদ সকলকে। ইতিমধ্যে আমরা আমাদের অংশগ্রহণকারী ছোট ভাই বোনদের পরিচয় পর্ব শেষ করলাম। এবার আমরা যে অংশে ছিলাম, আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যের যে বিষয়, এবার দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা রাজশাহী বিভাগের সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী জিপি, বাংলাদেশ বার কাউন্সিলের F গ্রুপের সম্মানিত সদস্য, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাইনুল হাসান পান্না স্যার। আজকে এই ভৌগোলিক শিক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে আজকে যারা ব্যবস্থা করছে তাতে আমার ভাইয়ের সেক্রেটারি, আমার স্নেহভাজন পারভেজ তৌফিক জাহিদি, তিনিও আমার জামাই এবং অত্যন্ত অন্তরের লোক। আমার আরেকটা ছোট ভাই আছে মাসুম, মাসুম পিপি মহানগর, অত্যন্ত কাছের মানুষ, আকিল রশিদ খান এবং রানা অ্যাডভোকেট রানা ব্যবস্থার জন্য সে তো সবার প্রিয়। আমরা আর সামনে উপস্থিত আমার কিছু অ্যাডভোকেট আছে, প্লাস তোমরা যারা এখনো আইনজীবী হও নাই, তবে তোমাদের আইনজীবী বলে একসাথে করবো না, এখন নাম কি বলি, ঠিক আছে,
তোমরা আমি প্রথমে ধন্যবাদ জানাই যে তোমরা এই দূর দিনে এত কঠিন পরীক্ষায় পাশ করে যারা কোয়ালিফাই করেছো, আই কংগ্রেচুলেট ইউ অন বিহাফ অফ দি বাথরুম টিম। আশা করি সামনে ভাইরাতে তোমরা ভালো করে আশাবাদ করছো। তবে আমার কাছে কিছু সুপারিশ হয়েছে তোমাদের জন্য। আমি জানি না বিকজ অফ দি ফ্যাক্ট যদি আমি পড়ে থাকি আমি পারবো তোমাদের জন্য, আদারওয়াইজ কিন্তু তোমার মন খারাপ করো না, আমি সত্যি কথা। কারণ এক্সামিনেশন কমিটিটা তোমরা জানো বার কমিশন যখন তোমরা ফেস করছো, তোমরা জানো যে বার কমিশন আইন একটা আছে। এই বার কমিশন আইনে একটা অধ্যায় আছে বিভিন্ন কমিটি। সেই কমিটিটা 1909 সালে সরকার যারা ছিলেন তারা এটা অ্যামেন্ডমেন্ট করে এক্সামিনেশন কমিটি এবং ম্যানেজমেন্ট তাদের হাতে নিয়ে, এবং আমরা আসার পর থেকে আমরা থার্ড মিটিংয়ে ওইটাকে বাতিল করার জন্য আমরা অ্যামেন্ডমেন্ট করে থানায় নিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত সভা কমিটি দিয়ে আমরা আইন মন্ত্রণালয়ে রেখেছি। ওইটা না হলে আমাদের কোনো ক্ষমতা এখানে নাই। এটাকে ডিভাইডেশন করেছে দুইটা ভাগ করে দিয়েছে। বার কমিশনে আমরা নির্বাচিত সদস্য, অথচ আমাদের কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা চলে গেছে বিচার কমিশনে একটা ডিসিশন কিছু, যার ফলে আমাদের সাথে একটা প্রতিনিয়ত দ্বন্দ্ব চলছে। তারপরেও আমরা চেষ্টা করবো তোমাদের। আজকে যে জন্য মূলত আমরা এসেছি তোমাদের কাছে বা তোমাদেরকে দেখেছে যে তোমাদেরকে কিছু লেসন দেওয়ার জন্য, যে আগামী ভাইরা পোস্ট পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের আমাদের এইটার একটা নলেজ দেওয়ার জন্য। তো এখানে সাকিব কোথায় এটার ব্যাপারে আলোচনা করবে, অন্যান্য আলোচনা করবে। আমি তোমাদের প্রধান অতিথি হিসাবে এইটুকু করতে চাই তোমাদেরকে যে তোমাদেরকে সিভিল এবং ক্রিমিনাল দুইটা সেকশন আছে। প্রথমে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমার সিরিয়ালের নাম কি, কার আন্ডারে আছে। কারণ এখানে একটা প্রভিশন আছে ফর 6 মান্থ, এটা বোধহয় সবাই জানো। এইটা কিন্তু পরীক্ষা করবে যে সত্যিকারে তুমি পিপুলের ছিলেন ছিল। সেই কারণে কিন্তু যখন তোমাকে জিজ্ঞেস করবে অবশ্যই তোমরা বলবে যে আমি বিজ্ঞ অ্যাডভোকেট হবো, যদি বাংলায় হবো, আর যদি হিন্দি বলো যে লার্নেড অ্যাডভোকেট। এই লার্নেড কথাটা বা বিজ্ঞ কথাটা অবশ্যই তোমরা জানি না। আমার অত্যন্ত দুর্ভাগ্যবান তোমরা। আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের এটা ছিল না। আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা দিয়েছি এবং ভাইবা দিতে হয়েছে। ভাইবা ফেস করার পরে আমি কিন্তু আমার সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে ছিলাম, তিনি একজন সিভিল প্র্যাকটিশনার। এই সিভিল প্র্যাকটিশনার আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার দুইটা পার্ট, একটা সিভিল প্রসিডিউর বোর্ড, ক্রিমিনাল প্রসিডিউর বোর্ড। আমি কিন্তু ক্রিমিনাল প্রসিডিউর বোর্ডে আমি নাম্বার বেশি পাচ্ছি ইন রেসপেক্ট টু দি সিভিল। আমি কিন্তু সিভিল ক্রিমিনালে যাওয়ার জন্য আমি 3 বার গেলাম সিনিয়র ধরার জন্য। তা আমার এক ভাই, চাঁদু ভাই, বদুল্লাহ চৌধুরী এখানে আছে, সে আমার ইনকাম ট্যাক্সে, ওনার সাথে যে দেখলাম যে ওখানে প্র্যাকটিসটা হচ্ছে 1:3। আমি ওটার নাম দিয়েছি 1:3। যদি ফ্যাক্ট ঘটনা প্র্যাকটিস নাই, একটা দিলা একটা কন্ট্রাক্ট হলো ক্লায়েন্টের সঙ্গে, 1 ভাগ অফিসারের, 1 ভাগ অ্যাডভোকেটের, 1 ভাগ হলো। এই জন্য ওটার নাম আমি দিয়েছি অনলাইন। আমি পছন্দ হয় না, আমি 3 দিন ঘোরানো আসলাম ক্রিমিনাল এসে দেখি যে সেখানে বেশিরভাগই জামিন চাওয়া হলে যে হ্যান্ডস টু দি কোর্ট, লয়ার হিংসা করা, এই প্রার্থনা করা। আমার কাছে কেন যেন একজন মানুষ চুরি করে আসলাম, তার জন্য জামিন দিতে যাবো না, তার জন্য মিথ্যা কথা বলতে। আমার আসলে জামিনের কতগুলো দৃশ্যান দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে এই আসামি সার নির্দোষ, আসামি সার বাংলাদেশের নাগরিক, এই ঘটনার সঙ্গে সে জড়িত নয়, এই মৌলিক কতগুলো কথা বিধান। আমি চিন্তা করি না, আমার দিকে হিউম্যানে লাগছিল যে এই লোকটা চুরি করে পেয়েছে। আসার পরে আমি ওর জন্য কেন মিথ্যা কথা বলছি, আমি ওইটাতে যাইনি। সত্যি কথা হচ্ছে আমার যেটা হচ্ছে। এরপরে আমি গেলাম সিভিলে যাওয়ার জন্য। এই বেজ অন ডকুমেন্ট, সিভিল প্র্যাকটিসটা মূলত ডকুমেন্টের উপর নির্ভর করে। আমি গেলাম এক সিনিয়র যাওয়ার জন্য, চুরি সাহেব, যার নাম এতক্ষণ আগে শুনেছেন, তিনি একজন
pioneer of this school, not only this school, also Bangladesh. তো তিনার দেশে গেলাম, বুঝলাম না আমি তো বুঝে না, আমি ফেল করলাম যে আমি হতে পারছি না, কি করবো। গেলাম বশির সাহেবের কাছে, উনি একজন ভেটার নয়, একজন হলো না। তারপর আমাকে আমার একজন ভাই ছিলেন, তিনি মহড়ার কাজ করবেন, সভাপতি ছিলেন, তিনি বললেন জিল্লা রহমান সাহেবকে। এই পুরানা জজকোর্টের সামনে আমাকে পরিচয় করিয়ে দিলে, বুঝলেন দেখো আমি তো দিনে রাখতেন। আমি তখন ফুললি হোপলেস হয়ে গেলাম, তাহলে আমার কি প্র্যাকটিস করা হবে না, আমি কি লয়ার হবো না। আমি গেলাম, বাবা কিছু গেলাম, যে বাবা হলো না। বাবা বলছি জিল্লু তোমাকে নিল না, ঠিক আছে আমি যাবো। বাবা গেলেন, যাওয়ার পরে আমাকে বলছে পরিচয় ছিল বলে যা আমরা কি করতে পারি, আমার ছেলে ল পাস করছে, কাজ শিখছে। তা ঠিক আছে, সন্ধ্যায় এখন সন্ধ্যায় যাওয়ার পর আমাকে বলছি তুমি ওই বইটা পড়ো, এইরকম মোটা একটা মহান ফিলিং, তোমরা এই বই শুনতে চাই না, কারণ এখন তো নোট বই দিয়ে পড়া হয়, এখন মেন বই হয়। মহান ফিলিংসটা পড়তে পড়তে ইংরেজি আছে, পড়ছি। কিছুক্ষণ পরে আমাকে 8টার সময় তুমি ইংরেজি ডিকটেশন লিখতে পারো, আমি সারা আসলাম পারি। তো আমাকে যখন ডিকটেশন দিল, এটা আমার জামাই জাহিদের ওই নাগরের একটা কেস, সেই একটা মামলার জবাব হলো 205 পাতা। এই 205 পাতা আমাকে শুধু বলে দিল ইন দি কোড অফ দি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট নয়, নট সাবঅর্ডিনেট ক্লজ, এমনি করে আমাকে শিখিয়ে দিল। নাম্বার এত প্লেন্টি ডিফেন্ডেন্ট বলে সবগুলো যে স্টুডেন্ট স্টেট ফাইল অফ নিয়ামতি করে শুরু করলো, চলছে 11:30 শেষ হলো 205 পাতা। উনি যখন এটাকে দেখছেন তখন উনি বারবার আমার দিকে তাকে আমি চমকে যাই। তারপর উনি বললেন তুমি ইংরেজি ভালো লাগলো, আমি পুলিশ স্টুডেন্ট, আমি এডুকেটেড স্টুডেন্ট, আই হ্যাড এ ইংলিশ লিটারেচার along with my honors subject that has been helped me. এই কারণে উনি আমাকে 5 বছর ডিকটেশন দিয়েছেন, and that is why I became a lawyer. আমি বাস্তবতা বলছি, এই কারণে আমি লয়ার। কারণ তোমরা যারা এবার একটা পরীক্ষাতে, আমি আরো একটু বলি যে যারা সিনিয়রের সঙ্গে তোমরা থেকেছো, যারা সিনিয়রের কাছ থেকে কন্টিনিউয়াস 6 মাস থেকে কোর্টে ঘুরেছো, তারাই কিন্তু ভালো হয়ে যাবে। কারণ বাস্তবতা যেদিকে কিছু দিয়েছে, রিভিশন দিতে দেওয়া হচ্ছে, কিছু করা রাজ্যের মধ্যে আছে কোশ্চিন পেপার। সেই কারণে যারা সিনিয়রের সঙ্গে থেকেছে সে তো জানে ডিকটেশন যে দিয়েছে, সেটার মনে রিভিশনের ফরম্যাটটা জানে, রিভিশনের করতে পারছেন। সেই কারণে আমার অনুরোধ হবে তোমাদের কাছে, অনুরোধ করুন, আমরা যেহেতু আমি নির্দেশও দিতে পারি তোমাদেরকে, যে আমাদের হলো তোমাদেরকে যে তোমাদেরকে ইউ বি প্রসেস টু বি এ লয়ার, হ্যাঁ, যে তোমরা গেট সাম লেসন ফ্রম ইউর সিনিয়র, যার সঙ্গে তুমি অ্যাটাচ থাকবা। আদারওয়াইজ তুমি যদি মনে করো যে আমি ল পাস করেছি, ভাইরা পয়সা হ্যাঁ লয়ার, কখনোই হতে পারবো না। এই অহংকার তোমাকে ভুল করবে। আর তুমি যদি দোষায় ভাব, সিনিয়রের পিছনে 5 বছর অর্থের পিছনে আসবে, 5 বছর যদি ফাইল সাথে সাথে করে যাওয়ার মধ্যে যে ডিকটেশন নাও, তুমি লয়ার নাও। তোমাকে আমি খুব দুঃখজনকভাবে সত্য বলছি, আমার জুনিয়র ফেল করেছে, আমার ভাস্তি ফেল করেছে, জয়নাল আবেদিন সাহেব ভাইস চেয়ারম্যান, তার মেয়ে ফেল করেছে, বুঝলেন, ফেল করেছেন। আমাদের করার কিছু ছিল না, যেহেতু ওই খবর। আমি আমার ভাস্তিকে বলেছিলাম তুমি আমার কাছে কাজে চলে আসো, আমার কাছে থাকো তুমি। সে আসে না আমাকে, আমি একজন চাচা তার লয়ার, রেনাউন্স লয়ার, আমি আমার কাছে ভাসতে এলাম। তিনি বললেন যে চাচা আমি হাইকোর্টে থাকবো। তো হাইকোর্ট থেকে তো সে শিখল না, হাইকোর্টে গিয়ে এখন সে হাইকোর্ট। আমার জুনিয়রকে আমি যখন ফার্স্ট ডিকটেশন দিলাম যে তুমি এরিয়া অফ ডিকটেশন বলে লিখতে পারে, তো লিখতে না পারলে পরে তার কি করে হবে, সে ফেল করেছে। ওটা বাস্তবতা বলছিলেন। এই জন্য আমি তোমাদেরকে কমেন্ট করে জানাচ্ছি যে তোমরা যে পাস করছো তোমাদের এইভাবে অ্যাকোয়ার্ড নলেজ সামনে সিরিয়াস। তো সেই কারণে দেখছি যে আগামীতে যেটা হবে, আমি সিভিল সম্বন্ধে লিখতে সিভিল সম্বন্ধে তোমরা একটু জানবা যে জুরিডিকশন, প্লেস অফ ফাইলিং কেস, সেখানে দুটো লোকাল লিমিটেশন আছে, এখানে তোমরা অবশ্যই জেনে যাবা এখানে 9টা উপজেলা কোর্ট আছে। 9টা উপজেলার কোর্টের ভিতরে এই জুরিডিকশন এবং ফাইনান্সিয়াল জুরিডিকশনটা তোমরা জেনে নিবা। এটার জন্য আমি তোমাদের বলবো তোমরা ছোট হয়ে তোমরা কোর্টে শেষ করে শিখবা, শিখার কোনো ইয়ে নাই। আমি শিখেছি প্রথমে কি যেন সময় লেখা থেকে
আমার সিনিয়র আমাকে সময় লেখা শুরু করে, আমার বলতে দ্বিধা নেই। এবং এটাও বলতে চাই যে আমি 3 দিন প্র্যাকটিস করার সারা আমাকে 10 টাকা দিচ্ছিল, বলে তোমাকে রিক্সা ভাড়া দিল। এখন কিন্তু কোনো লয়ার বলবো না যে আমি 10 টাকা দিয়েছি। আমি নির্বাচন করতে গিয়ে এক জায়গায় গিয়েছিলাম, সে বলেছে যে স্যার আমি প্রথম মার্ডারকে ধরলাম 50,000 টাকা পাইছিলাম, সিনিয়র কন্ট্রিবিউশন থেকে 5,000 দিচ্ছি, আমি 45,000 টাকা পাইছি। এখন আমি জানি আদর্শ নয়, সে কিন্তু ভালো লয়ার হয়নি, আছে এখন কিন্তু হিন্দু লয়ার। তো এইরকম ভাবছি যে আমরা ভোট রান বিহাইন্ড মানি, we learn something from yesterday. After some days you see that the money is running behind. টাকা তোমার বিষয় শুনবে, সেই কারণে করবো জুডিশিয়ালটা দেখবা তোমার। তারপরে আরেকটা জিনিস হবে যে আগে ধরো জুডিশিয়াল হলো সমনটা কোথায় কত অর্ডার সেভেনটা দেখবা, অ্যামেন্ডমেন্টটা দেখবা, অর্ডার 670টা এগুলো প্রশ্ন আসবে কিন্তু ভাইভাতে। তারপর আপিলটা কোন ধারাতে হয়, আর কোন আইনে দেওয়ানি মামলা হয় কিনা, প্রিয়েমশন হয়, অর্থনীতি আদালত আছে, তারপরে সাকসেশন সার্টিফিকেট আছে। এই সমস্ত কিন্তু কেসগুলোর মধ্যে প্রতিটা কেস জেনে যাবে। তারপর সাবস্টিটিউশন, টাইম মোকাম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব জায়গাতে হয়। টাইম মোকাম, অর্ডার 22, উইথড্রল অফ দি সুট, অর্ডার 23, হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা অ্যাবেটমেন্ট অফ দি সুট, অর্ডার 22তে আছে কিন্তু 347 এর যে দেখবা, এটা পুরোটা দেখবা। হ্যাঁ, নম্বর 20তে 1 থেকে আমরা এগুলো দেখবা। এই সমস্ত জিনিস দেখে অন্তত প্রস্তুতি নিয়ে তোমরা যাবা। আশা করি তোমরা পাস করবে এবং বড় মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সম্মানিত সভাপতি। আজকের অনুষ্ঠানের সভাপতি থাকে তার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্যের জন্য। ইতিমধ্যে সিভিল ম্যাটারেও উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এই বিষয়গুলো অবশ্যই সকলেই দেখে যাব আর প্রস্তুতিতে আমাদের সহায়ক হবে বলে আমরা মনে করছি। এই পর্যায়ে আমাদের প্রথম যে পর্বের কথা বলেছিলাম, সভাপতি সাহেবের অনুমতি নিয়েই প্রথম পর্বের আমরা সমাপ্তি ঘোষণা করছি। এরপরে যেটা দ্বিতীয় পর্ব ছিল, মূলত আপনাদের ভাইবার জন্য করণীয় এবং কিভাবে প্রস্তুতিটা গ্রহণ করলে আপনাদের হয়তো বা সহায়ক হতে পারে, সেই পর্বটা শুরু হবে। আপনারা ইতিমধ্যে এমসিকিউ, লিখিত বা রিটেন পরীক্ষা অংশগ্রহণ করেছেন, কাজে আপনাদের সিলেবাস সম্পর্কে ইতিমধ্যে একটা ধারণা তৈরি হয়েছে। যেহেতু সামনে ভাইবা, অ্যাকচুয়ালি ভাইবার কোন নির্দিষ্ট সিলেবাস হয় না। এটা অন্তত আইনের ছাত্র না হয়ে, আগেও তো ছাত্র ছিলাম, সেই জায়গা থেকে আমরা সবাই জানি। একটু সিনিয়র ছাত্র হিসেবে যেহেতু ওই পর্যায়টা আমিও ক্রস করে এসেছি, সেই জায়গা থেকে বলা যে এমসিকিউতে আপনাদের যেভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, ভাইবার ক্ষেত্রেও অনেকটা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা বাস্তবিক অর্থে ভাইবাতে ছোট ছোট প্রশ্ন করা হয়। রিটেন পরীক্ষায় অনেক কিছু, যেগুলো বিষয়বস্তুগত বিভিন্ন বিষয় থাকে, যেগুলোতে থিঙ্কিং অ্যাপ্লাই করার জায়গা থাকে, সেই দিক দৃষ্টি রেখে লিখিত পরীক্ষার প্রশ্ন বা হয়ে থাকে। ভাইভাতে যেহেতু অত বড় থিঙ্কিং বা অ্যানালাইসিস করার জায়গাটা কম, এজন্য সাধারণত ছোট ছোট বিষয়গুলোই ভাইভাতে জিজ্ঞেস করা হয় বা প্রস্তুতির ক্ষেত্রে সেই বিষয়গুলো মাথায় রেখে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে প্রথমেই যেখানে এক অর্থে নির্দেশনা ইতিমধ্যে আমরা পেয়েছি যে এমসিকিউ প্রস্তুতির যে অংশ, সেই অংশটাকেই কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে ভাইবার জন্য প্রস্তুত করব। এই পর্যায়ে যেহেতু কয়েকটা সাবজেক্ট আমার যদি ভুল না হয়ে থাকে, বা সাবজেক্ট যেটা আমরা বাইরে বলে থাকি বা সাবজেক্ট ম্যাটার পদ্ধতি বলে থাকি, সিপিসি, সিআরপিসি, তারপরে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সেই সাথে বার কাউন্সিল অর্ডিন্যান্স আছে, সাথে সম্ভবত সাংবিধানিক কিছু বিষয় ছোট্ট আকারে একটু বিষয় আপনাদের আছে, এটার সাথে সিআরপিসি এবং পেনাল কোড, এই বিষয়গুলো নিয়েই আপনাদের পরীক্ষার বিষয়গুলো অনুষ্ঠিত হয়। আমরা আজকে সেই দৃষ্টিকোণে
আপনাদের সামনের যে আলোচনা সেটা উপস্থাপনের চেষ্টা করব। প্রথমে আমার সহ আলোচক যিনি আছেন তার পরিচয় ইতিমধ্যে আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। আমাদের রাজশাহী বারের একজন সিনিয়র আইনজীবী শাকিব রতুল খান ভিক্টর, উনি আপনাদের সামনে সিটিসি যেটা বা দেওয়ানি অংশ যে বিষয়গুলো আছে এটা নিয়ে আসার বা আপনাদের কিভাবে প্রস্তুতি নিলে আপনাদের জন্য সহায়ক হতে পারে সেই বিষয়গুলো আলোকপাত করবেন। আমি অ্যাডভোকেট শাকিব রতুলকে তার অংশ উপস্থাপনের জন্য অনুরোধ জানাব। আজকে এই কর্মশালায় উপস্থিত বার কাউন্সিলের সম্মানিত সদস্য মাইনুল হাসান পারমার স্যার, আমাদের বারের 7 বারের সেক্রেটারি জমশেদ স্যার, মাননীয় মহানগর পিপি স্যার এবং 3 বারের সেক্রেটারি পারভেজ জয়ন্তী স্যার সহ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার জানার ফ্রেন্ড। আসলে ছোটখাটো করে বিষয়গুলো বুঝে নিতে গেলে পরে যেটা আসে সেটা হচ্ছে যে আপনাদেরকে ভাই ভাই ডাকা হলো কেন, এই প্রশ্নটা যদি নিজেকে করেন তাহলে উত্তর হচ্ছে লাইসেন্স দেওয়ার জন্য। এই যে এত জনকে সুইচ করে বিদায় করে দেওয়া হলো, দেওয়ার কারণটাই হচ্ছে যোগ্যতমকে তারা বেছে নিতে চায়। আপনি অ্যাডভোকেট হতে চান, এই কারণে আপনাকে ডাকা হয়নি, তারা বেছে নিতে আমরা তাদেরকে লাইসেন্স দিব। এই লাইসেন্স দেওয়ার যোগ্যদের মধ্যে আপনি একজন। লাইসেন্স দেওয়ার জন্যই আপনাকে ডাকা হচ্ছে। এখন দেখতে হবে যে লাইসেন্স দেয় না কেন। এইটা যদি আমরা জানতে পারি যে আমাকে লাইসেন্স দেওয়ার জন্য ডাকলো কিন্তু আমাকে লাইসেন্স দেওয়া হলো না, কি কি কারণে লাইসেন্স দেওয়া হয় না, এইটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার লাইসেন্স পাওয়া পাকা হয়ে যায়। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে বার কাউন্সিল যেহেতু আপনাকে ডাকছে লাইসেন্স দেওয়ার জন্য, আপনি তো নেওয়ার জন্য গেছেন, তো গেলে পরে প্রথমে আপনাকে দেখবে ওরা আপনাকে দেখতে উকিলের মতো লাগে কিনা, দেখতে উকিলের মতো লাগে কিনা আপনার এফবিএর। আসলে উকালতি পেশাটা কিন্তু নবুয়তের পেশা। তার যে বললেন না যে চাইতে হয়, আল্লাহ তার আসনটা বিচারককে দিচ্ছে আর আল্লাহর নবীর আসনটা আপনাকে দেবে। নবুয়ত পেতে গেলে পরে খোদ আল্লাহর নবীকেও 40 বছর বয়স হতে হয়েছিল। আপনি অন্যের জন্য সাফায়াত চাইতে আসবেন, আপনার জ্ঞানের সেই জায়গা পৌঁছতে হবে। এই পেশাটা হচ্ছে নবুয়তের পেশা। কোনদিন বলে না যে হুজুর আমাকে জামিন দেন, বলা হয় যে আমার মক্কেলকে জামিন দেন স্যার, এই কারণে এই ঘটনাটা ঘটে গেছে। আসলে সে খারাপ না। আল্লাহর নবী যেমন সবার জন্য সাফায়াত চাইবেন, আপনি আইনজীবী, আপনার পেশার সততা আপনি নবুয়তের পেশা নিতে দিবেন। এই নবুয়তের পেশা দেওয়ার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়স হয়েছিল। আর আপনি যখন এই পেশাতে আসতেছেন, এই জায়গাতে অনেক মার্কা মারা লোক কিন্তু চিৎপাড়াক হয়ে গেছে। বার কাউন্সিল লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়ে আমেরিকান বার কাউন্সিলে আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে তখন টপ লেভেলের নাম বলা হয়, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের নাম বলা হয়। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট বার কাউন্সিলে 2 বার ফেল করছিলেন। তাহলে ভয় আছে? ভয় নাই। এখন কেন লাইসেন্স দিবে না সেটা, প্রপার ড্রেস না থাকলে লাইসেন্স হবে না। ড্রেসটা যাবেন আপনি উকিলের ড্রেস পরে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অপরিচ্ছন্ন কাপড় এবং ওই অপরিচ্ছন্ন মুখমণ্ডল নিয়ে আপনি বোর্ডের সামনে যাবেন না। কোথা কোথা দাড়ি বের হয়ে আসবে, আপনার দাড়ি থাকতে পারে কিন্তু সেটা ঠিক মতন সাইজ থাকবে। আপনি আপনার পরিষ্কার চেহারাকে সুন্দর করে গ্লিটার করে নিয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার কেস ডায়েরি, যেটা আপনাকে দেখবে, আপনার কেস ডায়েরিটা হাতে নেবেন ওনারা, নেওয়ার সময় ওইটা যেন নোংরা না থাকে। কেস ডায়েরিটা অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপরে হচ্ছে একটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে যে বিচারকরা কিন্তু অ্যাডভোকেট না। অ্যাডভোকেটের কাজ কিন্তু বিতর্ক করা না,
ট্যাক্টফুলি কাজটা বের করে নিয়ে আসা। তো আপনি যদি গিয়ে বোর্ডের সাথে তর্ক আর ঝগড়ায় লিপ্ত হয়ে যান তাহলে আপনার লাইসেন্স হবে না, তর্কে যাওয়া যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে যে আমরা আইনের ছাত্র, আর আমার সামনে যিনি বসে আছে ওনারা বিচারপতি, ওনারা আমাদের চেয়ে প্রত্যেকটা জিনিস ভালো জানেন। এখন না জানাটা দোষের কিছু না, কিন্তু না জেনে জানার ভান করা এটাও অপরাধ। আপনি যেটা জানবেন না স্ট্রেট ফরওয়ার্ড যদি বলে দেন যে স্যার এটা তো আমি পারছি না, আপনার প্রতি কিছু খারাপ মনে করবেন না। একটা মানুষ সবকিছু জানতে পারে না, সবকিছু জানা একজন মানুষের দ্বারা সম্ভব না, আর ওনাদের জ্ঞানের সামনে আমাদের জ্ঞান কিছুই না। যে কারণে না জানার কারণে লজ্জা হওয়ার কোনো কিছু নেই। আর সিনিয়রের নাম সার্ভিস বলে গেছে, সিনিয়রের নাম সম্বোধন করার সময় যদি বলা হয় আপনার সিনিয়রের নাম কি বললেন, যে অ্যাডভোকেট জনাব আব্দুল মালিক রানা সাহেব না বলে আপনি বললেন অ্যাডভোকেট আব্দুল মালিক রানা, আপনার লাইসেন্স। আপনার সিনিয়রের নাম অবশ্যই বাংলায় বলে দ্বিতীয় অ্যাডভোকেট, রানের অ্যাডভোকেট, রানের সিনিয়র অমুক, নামটা পরিষ্কার ভাবে বলবেন, ইতিবাচক। আপনাকে লাইসেন্স দিতেই আজকের বোর্ড উনি বসছেন, ওনারা লাইসেন্স না দিলে বলে তো ওনাদের কোনো লাভ হবে না, লাইসেন্স দিলে ওনাদের কোনো লস হবে না। তাহলে আপনাকে বিনয়ী হতে, বিনয়ী না হলে পারে ওনারা ধরেই নিবে একে লাইসেন্স দিলে এই কোর্টের সাথে যায় ঝগড়া তর্ক লাগিয়ে দেবে, এটাকে লাইসেন্স দেওয়া যাবে না, এটা নীতি পরিপূর্ণ। আসলে ছোট ঘটি দ্রুত গরম হয়, বড় ঘটি গরম করতে কিন্তু অনেক সময় লাগে। যাদের বুদ্ধি কম থাকবে তারা যত ইতর তত রাগ বেশি, এই জন্য রাগ সবসময় নিয়ম। কোর্টে যখন যাবেন তখন তো বটেই, ভাইবা বোর্ডেও কিন্তু একদম ফ্রি চলে গেছে, মনে করবেন যে আপনি একদম রিল্যাক্স কন্ডিশনে আছেন। এরপরে আপনি আইনের দিকে দাঁড়িয়ে এতগুলো পথ পার হয়েছে, আপনার রুখবে থাকে, এই যে এতগুলো রাস্তা পার হয়ে আছে আপনাকে রুখবে কি? শুধুমাত্র আপনার ভেতরের ডিফেক্টের কারণে আপনি থেকে যেতে পারেন, সেটা হচ্ছে সব, আর অন্য কোনো কারণ। এখন আমরা আসবো যে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে যে প্রশ্নগুলো, স্বাভাবিকভাবে দেওয়ানি মামলার স্তর নিয়ে প্রশ্ন হবে, দেওয়ানি মামলার স্তরগুলো নিয়ে প্রশ্ন হবে, আর্থিক বিষয়বস্তুগুলো নিয়ে প্রশ্ন হবে, লিখিত জবাবের উপাদান নিয়ে প্রশ্ন করবে। এগুলো কিন্তু কমন, আপনার জানা জিনিস, কিন্তু ওখানে গিয়ে গুলিয়ে ফেলা যাবে। তারপরে কি হবে, আর্জি সংশোধনের নিয়ম, কি কি কারণে আর্জি সংশোধন করা যায়, কি কি কারণে আর্জি প্রত্যাখ্যান করা হয়, কি কি কারণে আর্জি সংশোধনের অনুমতি দেয় না, একতরফা ডিগ্রি কি, ডিগ্রিতে ক্ষতিগ্রস্ত পক্ষ এবং বিবাদীর করণীয় কি, আপিল, রিভিউ, রিভিশন, রেস জুডিকেটা, রেস সাবজুডিস, সব পড়া জিনিস। কিন্তু কোন জায়গা থেকে, কারণ ওনারা আইন তৈরি করবে না, কোনো অজানা জায়গা থেকে প্রশ্ন করবে না। রায়ের পূর্বে প্রয়োগ, এটা নিয়ে প্রশ্ন হবে, অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন হবে, মামলার বদলি নিয়ে প্রশ্ন হবে, 151 যে ক্ষমতাগুলো আছে এগুলো নিয়ে প্রশ্ন হবে, কমিশন নিয়ে প্রশ্ন হবে, দেওয়ানি কার্যবিধিতে যে সংশোধনগুলো আসছে 2025 সালের লাস্ট অ্যামেন্ডমেন্ট যেটা, এটা নিয়ে প্রশ্ন হবে, ঠিক আছে। তারপরে কি ডিবি, তার প্রকারভেদ, ডিবি আদেশের মধ্যে পার্থক্য, তারপরে একতরফা ডিবির বিরুদ্ধে কি কি করণীয়, এটা নিয়ে এই মোটামুটি ভাবে প্রশ্ন আসবে এইভাবে। তারপরে যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার ম্যাটার কি, সাধক সম্পত্তি পুনরুদ্ধার, তারপরে 9 ধারার মামলায় খাসপত্র পুনরুদ্ধারের এই বিষয়গুলো। তারপরে আসবে যেমন যে 12 ধারায় কোন কোন সুনির্দিষ্ট কাজ করতে বাধ্য করা যায়, তারপরে 21 ধারায় কোনগুলো করা যায় না, দলিল সংশোধন, আংশিক দলিল সংশোধন, এই ম্যাটারগুলো আসবে। তারপরে 31 থেকে 40 পর্যন্ত এবং 42 ঘোষণামূলক বিক্রির মামলা। সুনির্দিষ্ট প্রতিকার আইন একদম ঝাইরে নামিয়ে বাড়ির যাবেন যে ঘাটের মধ্যে করে করে ফেলবেন। এরপরে ফৌজদারি কার্যবিধির বিষয়ে আমার লাইফ বলবেন এবং দণ্ডবিধির ব্যাপারেও উনি বলবেন। যদি ভাগ্য খারাপ না হয় সাক্ষ্য আইন থেকে প্রশ্ন করে, ভাগ্য যদি খুব খারাপ হয় তখন সাক্ষ্য থেকে প্রশ্ন করলে
সাক্ষ্য আইন লয়াররাই বন্ধ, আর ছাত্রদেরকে যখন প্রশ্ন করে তখন ওনারা বিরক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনারা সাক্ষ্য আইনটা মোটামুটি দেখে যাবেন 110, 114। তারপরে 56, 58 যা যা প্রমাণ করতে হয় না, আর 115 আর 117 স্টোপে, এর বাইরে কিন্তু সাক্ষ্য আইন থেকে প্রশ্ন করা হয় না। তাহলে মোটামুটি বোঝা গেল আমাদেরকে লাইসেন্স দেওয়ার জন্য ডাকা হবে চিফ এক্সামিন, ক্রস এক্সামিন, এই ব্যাপারগুলো বলবেন। তো এই বিষয়গুলোর উপরে জাস্ট গল্পের মতো করে, কোনো টেনশন নেই, গল্পের মতো করে পড়ে নিয়ে যাবেন। যাওয়ার পরে তাকাবেন কোন দিকে, বলে তো 5 জন বসে আছে, 5 জনের মাথার 4 আঙুলের উপর দিয়ে তাকাবেন। বোঝা গেছে? কারো চোখের দিক তাকাইতে যাবেন না, মাথা 4 আঙুলের উপর দিয়ে তাকাবেন। এই প্রত্যেকের দিকে তাকাবেন, 4 আঙুলের উপর দিয়ে তাকাবেন। ওরা মনে করবে আপনার দিকে তাকাচ্ছে। কখনো আপনার বডি ল্যাঙ্গুয়েজে বলে দিবে আপনি লয়ার, আপনি নো বোর্ডের পেশা দিতে আছেন। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট সাকিব রসুল খানকে তার দিক নির্দেশনামূলক আলোচনা। সাদা ড্রেসটা পরবা, অবশ্যই কালো জুতা পরবা। মেয়েদেরকেও কালো জুতা, কালো জুতা সাদা, হ্যাঁ, যারা বোরকা পরবে তারা সাদাই হবে। যারা পুরুষ তাদের অবশ্যই গেট জুতা পরবা, সবসময় ব্ল্যাক শু পরবা, ফিতাওয়ালা শু পরবা। আর যদি শু থাকে ব্ল্যাক, অসুবিধা নাই, কিন্তু যদি কোট এবং প্যান্ট যদি আলাদা থাকে তাহলে অবশ্যই হোয়াইট প্যান্ট। আমাদেরকে বলা হয়েছে, শেয়ারতে বলা হয়েছে যে একজন অ্যাডভোকেটের ড্রেস হচ্ছে হোয়াইট প্যান্ট, হোয়াইট শার্ট, ব্ল্যাক টাই, ব্ল্যাক কোট। আর ইন ইংলিশ ড্রেস তাহলে অবশ্যই ব্ল্যাক, সেইটা অবশ্যই। অন্য সময় একটা আমি অন্যরকম প্যান্ট করলাম, তারপরে কালো করলাম, এটা কিন্তু হলে এটা লক্ষ্য করতে পারেন। হ্যাঁ, এটা অবশ্যই ধন্যবাদ। শুনেন, এটা একদম বাস্তবতা। ড্রেস কোডের মধ্যে না থাকলেও এটা আমাদের একটা ধর্মীয় অনুভূতির জায়গা। কেউ আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে কোনো কথা বলবে, আপনি চুরি করে গেলে আপনাকে নেগেটিভলি গ্রহণ করবে, এটা করার কারণ আমরা তার আগেই আমাদের ধর্মীয় অনুভূতির জায়গা। কিন্তু এর বাইরে দেখবেন বার কাউন্সিল অর্ডিন্যান্সেই যদি আমরা বিকল্প পোশাক ব্যবহার করি, দেখবেন আফগান শব্দ ব্যবহার করা আছে, সেই শব্দ খেয়াল রেখে আমি আমার ড্রেস কোডটা ব্যবহার করি। যাই হোক, ইতিমধ্যে আমরা অনেক কিছুই আলোচনা শুনেছি। অ্যাকচুয়ালি আমি আইনের ছাত্র হিসেবে 4 বছর অতিক্রম করে তারপরে হলো এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি। 4 বছরে অনেক কিছু শিখেছি, আবার প্রস্তুতি গ্রহণের জন্য অনেক কিছু শিখেছি। এই সমস্ত শেখা আসলে কোন জায়গা থেকে আপনার প্রশ্নটা আসতে পারে এটা আগে থেকে অনুমান করা সম্ভব নয়। আমি যদিও গাইডলাইন দিতে দাঁড়িয়েছি, তারপরেও আমার কাছেও অনুমান করা সম্ভব নয় যে আপনার কাছে কোন প্রশ্নটা হতে পারে। তারপরেও এই যে ছোট্ট মানুষের দেখেন, খেয়াল করে অনেক কিছুতে সীমাবদ্ধতা রয়েছে। আমরা আলোচনার জন্য যদিও দেখেছি, তারপরেও একটা সময়ের বিষয় আছে। আপনারা যদি সময় দেন, যদি অনেক সময় আলোচনা করা সম্ভব, বাস্তবতার কারণে সন্ধ্যা অর্থাৎ মাগরিবের মধ্যেই যদি আপনারা একটি করেন, মাগরিবের মধ্যেই আমাদেরকে আলোচনাটা শেষ করতে হবে। এই জন্য আমি প্রথমেই আপনাদের যেটা করে একেবারে টিপস, অন্য বিষয়গুলো একটু পরে আসছি, যাতে অ্যাটলিস্ট একটু হলেও কাজে লাগতে পারে। লিখিতভাবে আমরা
কিছু জিনিস পেয়েছি, তারপরে টিপস আকারে একদম মূল জায়গাতে বলছি, এরপরে সময় থাকলে অন্য বিষয়গুলো আমরা একটু যতটুকু সম্ভব আলোচনায় নিয়ে আনবো। তাহলে প্রথমেই যেহেতু আমরা ভাইবা বোর্ডের সম্মুখীন হব, প্রথমেই আমাদেরকে ভাইবা বোর্ডে ঢোকার সময় একটা পারমিশনের বিষয় আছে। অন্যান্য ভাইবাতেও যেমন এটা অ্যাপ্লিকেবল, আমাদেরও মাথায় রাখতে হবে আমি যখন প্রবেশ করবো রুমে বিআই কামিং স্যার বলে সম্বোধন করে আমি পারমিশনের যে বিষয়টা আছে এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে স্বভাবতই আমাকে পোলাইট হতে হবে। আমাদের আলোচনা এসেছে বিক্ষিপ্ত ভাবে, তারপর আমি ডিটেলসে আর যাচ্ছি না সময়ের কারণে, যে আমাকে আপনাকে পোলাইট হতে হবে। দ্যাট মিন্স আমাদের প্রফেশনাল অংশ কিন্তু আমরা সাবমিশন রাখি, দ্যাট মিন্স সাবমিসিভ কথাগুলো থেকেই সবকিছু চলে আসছে। তাহলে আমাদেরকে এই পেশার জন্য আরো বেশি পোলাইটনেস আমাদের মধ্যে থাকতে হবে। দেন ড্রেস কোড তো আগেই আছে, বলা হয়েছে যে আমরা প্রপার যে ড্রেস কোডের কথা বলা হয়েছে আমাদের বার কাউন্সিল অর্ডিন্যান্সে সেই বিষয়টা আছে, এটা আমরা জানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা সেখানে প্রবেশ করব। খেয়াল করে দেখবেন এই মুহূর্তে আমরা হয়তো বা গাউন ব্যবহার করছি না, কিন্তু আপনি সাথে গাউনটাও নিয়ে যান, কেননা আমাদের মূল ড্রেস কোডের একটা পার্টও কিন্তু গাউনের বিষয় আছে। যদি ভাইবা বোর্ডে যেমন আমি নিজে ভাইবা দিয়েছি, কেন এটা বলছি একটু আমাদের সিনিয়রদের সাথে কখনো কখনো দ্বিমতের জায়গা আসতেও পারে। আগেই বলেছি যে এক একজন লয়ারের দৃষ্টিভঙ্গি এক এক রকম, আইনে একেবারে স্পেসিফিক করে কোনো কিছু নাই। আমি যখন ভাইবা দিয়েছি আমাকে গাউন নিয়ে প্রবেশ করতে হয়েছে, কেননা ওই বছর হলো গাউন সহকারে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। কাজেই এই মুহূর্তে যেহেতু আপনার অবস্থানে আমি অবস্থান করছি না, একটু হলেও উপরে অবস্থান করছি, কাজে আপনার জন্য যে নির্দেশনা থাকবে আপনার বন্ধুরা, সাথে যে বন্ধুরা তারাও যে বিষয়টা ফলো করবে এটা মাথায় রেখেই প্রিপারেশন নিয়ে ঘটনাস্থলে আমাদের ভাইবা বোর্ডের সামনে উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার জন্য যে বিষয়টা মাথায় রাখতে হবে, ঢাকায় রাস্তার পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই জানি। তাহলে সেই ক্ষেত্রে আমার জ্যামে পড়তে হতে পারে বা কিছু, সেই বিষয়ে আমরা যখন রাজশাহী থেকে যাব আগের দিন গেলে আমার জন্য সুইটেবল হবে কিনা সবকিছু মাথায় রেখে আমাকে কিন্তু আগের থেকে ফরজপক্ষে যে সময় আমার ভাইবাটা শুরু হবে তার আগেই হাজির হওয়ার জন্য চেষ্টা করতে হবে। ইতিমধ্যে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা সেই বিষয়গুলো এসেছে, পোশাক আশাক সবকিছুতে আমাকে পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের প্রত্যেকের কাছে একটা ডায়েরি থাকার কথা আছে, কাজে আমাদের ডায়েরিটা হলো সাথে নিয়ে যেতে হবে এবং সেটা প্রস্তুত করতে হবে, যেভাবে লিখে নিয়ে যাওয়ার কথা সেভাবে নিয়ে যেতে হবে। এটার সাথে যখন আপনি প্রবেশ করবেন, ন্যাচারালি আমরা যেহেতু স্টুডেন্ট স্টেজে বা যে কোনো সময় ভাইবা বোর্ডে যে কোনো ব্যক্তিরই নার্ভাসনেসের একটা জায়গা আছে, কখনো নার্ভাস হওয়া যাবে না। আপনি যদি একবার নার্ভাস হন আপনার জানা বিষয়ও অজানা হয়ে যেতে পারে, এই জন্য নার্ভাস হওয়া যাবে না। যদি কোনো প্রশ্ন আপনার না জানা থাকে, উত্তরটা আপনি দিতে পারছেন না, সরি বলতে দ্বিধাবোধ করবেন না যে স্যার আমার এই মুহূর্তে এটা আমি মনে করতে পারবেন না বা আমার জানা নাই। যদি আংশিক জানা থাকে সেই ক্ষেত্রেও আপনি পোলাইটলি সেই বিষয়টা বলতে পারেন যে আই এম নট শিওর, বা বাংলাদেশ যেভাবে বলেন না যে আমি একটা ক্লিয়ার নই, তবে স্যার যদি আপনি অনুমতি দেন ধারণার জায়গা থেকে আমি বলতে পারি। এটাও আসতে হলো পোলাইটনেসের জায়গা থেকে। প্রশ্নের ক্ষেত্রে আমরা যেহেতু আইনের জায়গায় ফৌজদারিতে আমরা ব্যবহার করি সেকশন, আর্টিকেল হলো আমার হলো তামাদি আইনে আছে, কনস্টিটিউশনে আর্টিকেল শব্দ ব্যবহার করি। দেখেন আমি আর্টিকেল, সেকশন, দের অর্ডার, রুল যেগুলোই বলি না কেন, যদি আপনি নিশ্চিত না হন যে আসলে এই সেকশনে বা এই আর্টিকেলে বা এই অর্ডারে এই জিনিসটাই বলা আছে, তাহলে কখনোই এই আর্টিকেল বা এই সেকশন বা অর্ডারের কথা উল্লেখ করবেন না। আপনি সেন্সে যেটা আপনার জানা আছে এটাই আপনি মেনটেন করবেন। যদি কনফার্ম থাকেন যে হ্যাঁ, আমরা যখন এটা প্রায় ফৌজদারি যারা প্র্যাকটিস করি তারা সবাই জানি 379 এ চুরির বিষয় বলা আছে, আপনি তখন নিশ্চিত যেহেতু আপনি তখন সেটা মেনটেন করতে পারেন, কিন্তু সন্দেহের জায়গা থেকে কোনো সেকশন বা আর্টিকেল বা অর্ডার বা রুল এগুলো কোনো কিছুই মেনটেন করবেন না। দেন ভাগা বোর্ড ফেস করার সময় অন্যান্য বিষয়ের মতো আমাদের এখানেও কিছু ম্যাটার আছে। সিনিয়ররা এর মধ্যে বলেছেন যে আপনি প্র্যাকটিস করছেন কিনা বা আদৌ বোর্ডে গিয়েছেন কিনা এই বিষয়টা জানার চেষ্টা করবেন। যেটা ভাইবার টেকনিক অনুযায়ী বলা হয়
যে পরিবেশটাকে নিজের অনুকূলে নিয়ে নেওয়া। তাহলে এটা আবার কি? আপনার কাছে হলো ওনারা অপশন দিতেই পারে, কোর্টে কি কখনো গিয়েছেন বা কোনো মামলা কি নিজে পরিচালনা করেছেন? খেয়াল করে দেখেন, বাস্তবতার জায়গায় কিছু মামলা আছে যেখানে জানার ক্ষেত্রটা খুব ছোট। এই বিষয়ে আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে আপনি ওইখানে ভাইবা বোর্ডকে নিয়ে যান। খেয়াল করে দেখেন, নিশ্চয়ই ভাইবা বোর্ড আপনাকে প্রশ্ন করবে, বাট তাদের দ্বারাই অপশন এরকম তৈরি হতে পারে যে অপশনকে কাজে লাগিয়ে ভাইবা বোর্ডকে আপনি আপনার অনুকূলে নিয়ে যেতে পারেন। সেটা কি? যখন ওই যে আপনার কাছে জিজ্ঞেস করলো যে আপনি নিজে কি কোনো মামলা কখনো পরিচালনা করেছেন বা সম্পূর্ণ ম্যাটার কোনো মামলা রকম বিষয়বস্তু আপনি জানেন, তাহলে আপনি যেটা সবচাইতে ভালো জানেন সেই ক্ষেত্রে আপনি ভাইবা বোর্ডকে সেই দিকে বা আপনার দিকে নিয়ে চলে যান। এই ক্ষেত্রে একটু উদাহরণের জন্য বুঝার সুবিধাটা একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের। ধরেন আমরা এখানে অনেকেই ফৌজদারি অংশে হয়তো বা যাতায়াত করেছি, আপনার কাছে হয়তো জিজ্ঞেস করা হলো যে আপনি কোন মামলা বা সম্পূর্ণ সিনিয়রের সাথে থেকে পরিচালনা করেছেন। 138 আপনি চুজ করতে পারেন। 138 নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 আইন যখন বলবেন পুরো নামটা বলবেন, এনআই অ্যাক্ট কেউ বলবেন না, মেহরবানি করে দা নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এই শব্দটা ব্যবহার করবেন। তাহলে এইখানে হলো ছোট্ট একটু লিমিটেশন আছে জানার ক্ষেত্রে যে একটা চেকের ভ্যালিডিটি কতদিনের মধ্যে লিগ্যাল নোটিশ ইস্যু করতে হয়, কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হয়, এই যে ছোট্ট ম্যাটারটা, তাহলে এটা হলো অনুকূলে নিয়ে যাওয়া। আমি 138 এর বিষয়টা হলো আপনাদের জাস্ট ক্লিয়ারের জন্য বলেছি, এটাই যে হতে হবে বা নট দ্যাট, আপনি যেটা ভালো জানেন সেই বিষয়ে নেওয়ার সুযোগ যদি আসে সেই সুযোগটা গ্রহণ করবেন। ইতিমধ্যে সিনিয়রদের নাম মেনশন করার ক্ষেত্রে হলো লার্নেড সিনিয়র সম্বোধন করার কথা আপনাদের ইতিমধ্যে বলা হয়েছে। ইতিমধ্যে আরো একটা বিষয় আছে যে কখনোই যদি যারা ভাইবা বোর্ডে আছেন তারা যদি আপনাকে কোনো কোশ্চেন বা একটু অন্যরকম কোনো কিছু বলে তার সাথে বার্গেনিং কখনো করবেন না, যে না স্যার এটা এরকম না এরকম, কারণ আপনি আমি সবাই ছাত্র। আপনার নম্বর ওনার হাতে, উনি ইচ্ছা করলে আপনার নম্বর কেটে দিতে পারেন। তাহলে এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সিলেবাস যদি এক কথায় বলে দিই, ইতিমধ্যে আমি বলে ফেলেছি যে এমসিকিউ এর যে সিলেবাস, এই সিলেবাসটাই হচ্ছে আপনার জন্য ভাইবার প্রস্তুতি গ্রহণের সিলেবাস। দেন কেস ডায়েরি, প্রত্যেকে যে কেস ডায়েরি নিয়ে যাবেন, এই ডায়েরিতে আমি কিন্তু কিছু মামলার বিষয়বস্তু নিয়েই হলো তাদের সাথে উপস্থাপন করছি। তাহলে এই কেস ডায়েরিতে যে মামলাগুলোর বা যে সংক্রান্ত মামলাগুলো আপনি লিপিবদ্ধ করবেন সেই মামলাগুলোর বিষয়বস্তু অবশ্যই ওয়েল নোন হয়ে ভাইবা বোর্ডে হাজির হবেন। আমি যেমন বলেছি যে আমরা অধিকাংশ লেখার ফর্ম বা কিছু এটার জন্য কি করি, আমাদের যে ডায়েরি থাকে ফ্যামিলি কোর্টের মামলা দিয়ে ভর্তি করে রাখি, যে ফ্যামিলি কোর্টে আমি বেশি গিয়ে, ঠিক আছে, সেটা হতেই পারে। তাহলে ফ্যামিলি কোর্ট সম্পর্কে আপনাদের ভালোভাবে জেনে যেতে হবে, যেহেতু আপনার ডায়েরিতে ওই বিষয়গুলো আছে। ফৌজদারি অংশের জন্য যে সেকশনগুলো মেনশন করে ডায়েরিতে কেসের কথা উল্লেখ করেছেন এই সেকশনগুলো অবশ্যই ভালো করে দেখে যাবেন। এটা হচ্ছে ডায়েরি রিলেটেড যে ম্যাটারগুলো। দেন আপনার কাছে ওই যে ভাইবা বোর্ডকে নিজের দিকে নিয়ে আসার কথা যেটা বলেছি, আপনার কাছে প্র্যাকটিস সম্পর্কিত প্রশ্ন করতেই পারেন যে আপনি কোন সাইড বা আপনার সিনিয়র কোন সাইড। তাহলে বাস্তবে আপনারা কতদিন সিনিয়রের কাছে গিয়েছেন এটা আমি জানি না, তারপরেও না জেনে থাকলেও আপনি ওনারা সব সিনিয়র সম্পর্কে জানেন, নট দ্যাট, এটা হলো আপনার চুজিং যে আপনি যদি ফৌজদারি অংশে ভালো আপনার প্রস্তুতি আছে এটা যদি মনে করেন তাহলে কোন সাইডে প্র্যাকটিস করে এই প্রশ্ন করলেই আপনি ফৌজদারিতে দিয়ে যান। আপনি হয়তো বাস্তবতার জায়গায় হলো ফৌজদারিতে যাতায়াত একটু করেছেন কিন্তু বললেন যে না সিভিল, তখন আপনার প্রশ্নের ধরন কিন্তু সিভিল আওতায় চলে যাবে, তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আপনার জন্য ডিফিকাল্ট হয়ে দাঁড়াতে পারে। এই জন্য যার যেখানে অভিজ্ঞতার একটু তৈরি হয়েছে অ্যান্সার করার ক্ষেত্রে সেই বিষয়গুলো মাথায় রেখে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যে চলেই এসেছে ইনফরমেশন অ্যাবাউট সিনিয়র এন্ড কোর্ট এন্ড কনসার্ন বার। আপনি যে বার থেকে আপনার ইনফরমেশনটা করেছেন সেই বারের যে তথ্য, যেমন প্রেসিডেন্ট স্যারের নাম কি, সেক্রেটারি স্যারের নাম কি, হয়তো জেলা জজ সাহেবের নাম কি, জিপি সাহেবের নাম কি, পিপি সাহেবের নাম কি, এই বিষয়গুলো অবশ্যই একটু জেনে যাবেন। এমন হতে পারে যিনি ভাইবা বোর্ডে আছেন এখন হয়তো এটা হওয়ার সুযোগ নাই, আগে ছিল, তাহলে এই নামগুলো সাধারণত ওনারা জিজ্ঞেস করে থাকেন। আর সিলেবাস ইতিমধ্যে বলেছি, পার্সোনাল ইনফরমেশন তো নিজেরাই জানেন,
এর সম্পর্কে। তারপরেও আপনার ডেট অফ বার্থ কত, ওনাদের কাছে কিন্তু একটা কাগজ থাকতেই পারে আপনার সার্টিফিকেট, সার্টিফিকেট ওনার সামনে হয়তো আছে। এবং আপনি যদি নিজের ডেট অফ বার্থই ভুল বলে ফেলেন, তাহলে আপনার সম্পর্কে তার ধারণা কি হবে এটা স্বভাবতই আপনি বুঝতে পারছেন। কাজেই আমার পার্সোনাল যে কিছু ইনফরমেশন আছে, এই ইনফরমেশন গুলো অবশ্যই ঢালাই বা আবার একটু মেমোরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পার্সোনাল ইনফরমেশনের সাথে এই বিষয়টাও আপনি মাথায় রাখবেন, আপনি যে ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন বা এখানে প্রতিনিধিত্ব শব্দটা ব্যবহার হবে না, যে আপনি ইন্টিগ্রেশন করেছেন বা আপনার মূল বাসস্থান যে ডিস্ট্রিক্টের আওতায়, সেই আওতায় কোনো আইনজীবী থাকতে পারেন, রেপুটেড আইনজীবী, এখানে আপনাকে আমি মেনশন করতে চাই যে কোনো রেপুটেড আইনজীবী থাকতে পারেন, তার নামটা, আপনার এলাকার কোনো জাস্টিস থাকতে পারেন, তার নামটা, এই বিষয়গুলো একটু হলেও জেনে যাবেন। কারণ আপনাদের যখন ডিস্ট্রিক্টের নাম শুনবে যে রাজশাহী থেকে আপনি গিয়েছেন, তাহলে আমার ইতিমধ্যে কিন্তু আপনারা পেয়েছেন যে রাজশাহীর যে জাস্টিস আছে তার নামটা কি বলেন দেখি, প্রশ্ন হতেই পারে। এটা হচ্ছে আপনার ছোট্ট আকারে টিপসের জায়গা থেকে বলা, যে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন। এইবার একাডেমিক জায়গার যে বিষয়, আমার মনে হয় না যে আমি নিজের আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, হয়তো বা আপনাদের সহায়ক হতে পারে একটু যদি আপনারা নোট নেন, হয়তো বা প্রস্তুতি গ্রহণেও এটা কাজে লাগতে পারে। যেমন আমি প্রথমেই শুরু করছি দেওয়ানি কার্যবিধি। তাহলে দেওয়ানি কার্যবিধিটা কত সাল? আমরা দেওয়ানি কার্যবিধি করি কিন্তু সালটা দেখে যায় না বা মাথার মধ্যে রাখি না, এটা একটা প্রশ্ন করেই দিতে পারে। তাহলে দেওয়ানি কার্যবিধি কত সালে এটা আপনাকে অবশ্যই জানতে হবে। কত সালে? ইয়েস, এই তো আপনারা সবাই জানেন। তাহলে এটা যে 1908 সালের আইন, এটা আপনাকে জানতে হবে। দেওয়ানি কার্যবিধিতে কতগুলো সেকশন আছে? 158টা। অর্ডার আছে কতগুলো? তাহলে এই বিষয়গুলো আপনারা প্রথমেই হচ্ছে যখন দেওয়ানি কার্যবিধির অংশে আমি যাব, তাহলে সেখানে কতগুলো সেকশন আছে, অর্ডার কতগুলো আছে, বেসিক জায়গাগুলো একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন। দেওয়ানি কোর্টের কিন্তু বিভিন্ন এখতিয়ার আছে, যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আর্থিক এখতিয়ার আছে, আঞ্চলিক এখতিয়ার আছে, আবার বিষয়বস্তুগত এখতিয়ার আছে। তিনটা এখতিয়ার আছে। তাহলে কোন কোর্টের আর্থিক এখতিয়ার কত, এটা অবশ্যই আপনারা জেনে যাবেন। আঞ্চলিক বলতে কি বোঝানো হয়? এক একটা কোর্টের যেটা এরিয়া থাকে, যে এক একটা থানা ওয়ারি বা দুইটা থানা ওয়ারি, এই যে আঞ্চলিক এখতিয়ার, এই বিষয়ে একটু ধারণা নিয়ে যাবেন। বিষয়বস্তু গত কেন বলেছি যে ডিক্লারেটরি স্যুট, মানি স্যুট বা বিভিন্ন এই যে বিষয়বস্তু কেন্দ্র করে যে স্যুটের যে আলাদা আলাদা নেচারের যে বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা একটু হলেও জেনে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে সমন জারির একটা বিষয় আছে সিভিল মামলাতে। তাহলে সমন জারি কি কিভাবে হতে পারে এই বিষয়টা, যেমন ব্যক্তিগতভাবে সমন হতে পারে, ঝুলিয়ে হইতে পারে, ঝুলিয়ে বা আটকে হইতে পারে, সর্বশেষ পত্রিকার মাধ্যমেও হতে পারে। তাহলে এই যে সমন জারির যে পদ্ধতি, এই বিষয়টা একটু ধারণা নিয়ে যাবেন। এরপরে আর্জি এবং লিখিত জবাব, এটা কিন্তু এই দেওয়ানি আইনেই একটা নির্দেশনা আছে, সেই বিষয়গুলো অবশ্যই ফলো করবেন বা সেটা দেখে যাবেন। যদিও আমি বাস্তবতার জায়গা থেকে বলি, আমি সিভিল প্র্যাকটিস করি না, আপনাদের জন্য একটু নিয়ে আসার চেষ্টা করেছি, মাত্র গতকালকে একটু দেখার চেষ্টা করেছি। এইটার সাথে সিভিল মামলাতে একতরফার একটা ম্যাটার আছে। তাহলে কখন একতরফা হওয়ার সুযোগ আছে বা কেন হয় বা কিছু, সেই বিষয়ে হলো একতরফাটা কি, এটা আপনার কাছে একটা প্রশ্ন করতেই পারে। তাহলে এই বিষয়টা আপনি একটু জানবেন। আমরা বাস্তবিক অর্থে জেনে থাকি বা আমার যে রায় হয়ে গেল, তার মানে একটা মামলা ক্লোজ। তাহলে এই মামলা ক্লোজের পরেও কি কোনো সুবিধা আছে কিনা? তাহলে সিভিল মামলাতে এটা একটা হলো কি আর্জি সংশোধন, যেটাকে বলা হয়। আর্জি সংশোধনের কিন্তু রায় হয়ে যাওয়ার পরেও আমার সিনিয়ররা ভালো জানেন, এখানে সিভিল আমার রাজশাহী বারের সিনিয়ররা আছেন, সিভিলের সিনিয়ররা সম্ভবত 151, 152 এবং 153-তে কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে, বাট আর রায়ের পরেও আর্জি সংশোধনেরও একটা অপশন রাখা হয়েছে। তাহলে এগুলো ছোট্ট ছোট্ট টিপস আকারের প্রশ্ন, এই ছোট্ট প্রশ্নগুলো সম্পর্কে আপনারা নলেজ যে রাখবেন বা সেটা একটু দেখে যাবেন। আমরা প্রথমেই এই অনুষ্ঠানটা আয়োজন করার চেষ্টা করেছি যে আপনারা যাতে একটু আপনাদের বললে আপনারা নিজেদেরও প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এরপরে যে শব্দগুলো আছে, শব্দগুলো একটু আমি জানি না, আগেই বলেছি।
সেখানে যদি স্পেশাল ধারা বা অর্ডার না থাকে তখন দেখা যাবে যে আগুন যেটা বলা হচ্ছে যে এটা সংস্কারের রিপোর্ট জানি নট আপনার আপনার জাজমেন্টে যাবেন 165 কথা আমার জাজমেন্ট দিয়েছে জাজমেন্টে কিন্তু কেস মেডিকেল ভুল হয়েছে বা কোনো কিছু হয়েছে তখন এটা কারেকশন করার জন্য না করতে ভুল হয়ে গেছে কিন্তু আমি প্রত্যেকটা ঠিক দিয়েছি কিন্তু ওখানে লেখা হচ্ছে এই ক্যারিটার মিস্টেক করার জন্য ধন্যবাদ। আমি বলেছি যে আমি সিভিল প্র্যাকটিস করি না, আমার এখানে সিভিল সিনিয়ররা আছেন, তাহলে 152 153 কিন্তু এটা একটু সীমিত ক্ষেত্রে সব জায়গায় আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে একটা শব্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছিলাম, মিস জয়েন্টার নন জয়েন্টার অফ পার্টিস, এই দুইটা ম্যাটার আপনাদের সিভিল সেক্টরে যদি প্রশ্ন করে আপনাদের করতেই পারেন। মিস জয়েন্টার নন জয়েন্টার অফ পার্টিস, এটার সাথে সিভিলে যে শব্দটা বেশি ব্যবহার হয় মামলার ক্ষেত্রে কজ অফ অ্যাকশন, এই বিষয়গুলো একটু দেখে যান। এরপরের যে ম্যাটারটা আছে ডিগ্রি জারির বিভিন্ন পদ্ধতি আছে, তাহলে সম্পত্তি ক্রয় নিলাম এর মাধ্যমে যে ডিগ্রি জারির বিষয় আছে এগুলো একটু দেখে যাবেন। রিসিভার নিয়োগের যে বিষয়টা আছে অর্ডার 40 তে সম্ভবত আছে। দেন মধ্যস্থতাকারী বলেও সিভিলে একটা জায়গা আছে যেটা হচ্ছে 89 এর এ সম্ভবত এই বিষয়টা আছে, এটা দেখবেন মধ্যস্থতাকারী। মামলা খারিজ কেন হয়, তাহলে অর্ডার 7 রুল 11 এটা একটু দেখে যাবেন মামলা খারিজের কারণ। প্রতিকার তামাদি দ্বারা যদি নিষিদ্ধ না হয় তাহলে একটা মামলা খারিজ হয়ে গেলেও কিন্তু আবার পুনরুজ্জীবিত করা যেতে পারে, তাহলে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। অ্যাডজর্নমেন্ট এই শব্দটা আমরা অনেক শুনে থাকি বা মুলতবি, তাহলে এটা কোন সেকশনের আওতায় এটা হয় এই বিষয়টা আমি যেটুকু পেরেছি আমার কাছে মনে হয়েছে অর্ডার 70 এ এই বিষয়টা আছে। এবং সর্বশেষ অ্যাডজর্নমেন্ট কস্ট বলেও একটা শব্দ আছে, এই বিষয়টা একটু দেখবেন। এরপরে ইনজাংশনের বিভিন্ন ম্যাটার আছে, প্রথমেই আছে হলো টেম্পোরারি ইনজাংশন, অর্ডার 39 রুল হচ্ছে 1 2 3, এগুলোতে মনে হয় টেম্পোরারি ইনজাংশনের বিষয়গুলো আছে, তাহলে এই বিষয়টা দ্যাট আপনার কাছে একদম ডিটেইলস নয় যে আপনাকে এইভাবে জিজ্ঞেস করতে পারে যে টেম্পোরারি ইনজাংশন কোথায় আছে বা সিভিলের কোন সেকশন বা কোন অর্ডারে এই বিষয়টা বলা আছে, এটা আপনি জানেন। ওই আগেই বলেছি যদি আপনি কনফার্ম হন তাহলে সেকশনটা মেনশন করবেন অর নট। এরপরে বিচার্য বিষয় বা ইস্যু গঠনটা কি, এটা হলো অর্ডার 14 রুল 7 এ আপনারা হয়তো পাবেন। আপনারা জানেন, সবকিছু জানেন, আমি জাস্ট মেমোরি রিফ্রেশের জন্য মেনশন করার চেষ্টা করছি। সিভিলে কমিশনের একটা বিষয় আছে, এটা হচ্ছে অর্ডার 26 রুল 1, এখানে কমিশনের বিষয় পাবেন। এরপরে ডিগ্রি কার্যকর হওয়ার যে ম্যাটার আছে এটাও আছে, যে অর্ডার 21 রুল 11 থেকে 14, এখানে হলো ডিগ্রি কার্যকর করার যে পদ্ধতি বা বিষয়গুলো সেই বিষয়গুলো আছে। এরপরে আপিলের বিষয় আছে সেকশন 96 এ। এখানে আমি একটু কনফিউজ, সেকেন্ড আপিল, সিভিলের সেকেন্ড আপিল বলে আমি দুই রকম ম্যাটার শুনেছি, আর সিনিয়র হয়তো ক্লিয়ার করবেন যে সিভিলে একবার শুনেছি সেকেন্ড আপিল বলে কোনো কিছু নাই, আবার শুনেছি আমি ভাবছি যে 100 থেকে 103 মানে সিপিসির যে মূল বিষয়, এখানে আপনারা বিষয়টা দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এখানে হলো আপনারা এই বিষয়টা পাবেন, আপিল সংক্রান্ত বিষয়গুলো। ইতিমধ্যে সিনিয়র কারেকশন করে বলে দিয়েছেন ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট 151, যেটা হলো নির্দিষ্ট কোনো জায়গা নাই, সেটা 151 নির্দিষ্ট জায়গায় বলতে আমি এটা বুঝিয়েছি নির্দিষ্ট কোনো সেকশনে বা রুলে কোনো কিছু বা অর্ডারে বলা নাই, সেই জায়গাটা হচ্ছে কোর্ট যেটা তার ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করে এটা করতে পারেন, সেটা হচ্ছে 151, এটা হলো একটা ভাগ একটা ক্ষমতা করতে দেওয়া আছে। এরপরে রিভিউ রিভিশন 114 115 এই বিষয়গুলো একটু দেখে যান। তো এই ছিল হলো মূলত আমার দৃষ্টিতে যে এই ম্যাটারগুলো যদি আপনারা একটু নিজেকে ধারায় করিয়ে নেন তাহলে দেওয়ানি অংশের উত্তর করাটা আপনাদের জন্য সুবিধা হতে পারে। দেওয়ানি ম্যাটারের সাথে বাড়ি ভাড়া আইনের একটা বিষয় আছে, এখানে খুব বেশি বিষয় নাই যে কোন আদালত হলো এই বাড়ি ভাড়া আইনের যে বিষয় সেই কোর্টের নাম কি, আপনারা সেটা একটু দেখে যাবেন। সাকসেশন সার্টিফিকেটের জন্য একটা বিষয় আছে, এটা দেখে যাবেন। অর্থঋণ আদালতের একটা বিষয় আছে, এটা একটু দেখে যাবেন। এরপরে একটা শব্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সোলে রেস জুডিকাটা, রেস সাবজুডিস, তাহলে এই বিষয়গুলো আপনারা অবশ্যই ওয়েল নোন হয়ে যাবেন।
দেন ট্রায়াল সম্পর্কে একটা যেটাকে বলা হয় অ্যানালগাস ট্রায়াল, সাইমালটেনিয়াস ট্রায়াল, এই বিষয়গুলো অবশ্যই জেনে যাবেন। এরপরে হচ্ছে সুট অ্যান্ড কেস, কেস বা পিটিশন, এর মধ্যে ডিফারেন্সটা কি? এটা সিআরও বা রুলে পাওয়া যাবে, রুল সম্ভবত এটা সিআরও তে পেতে হবে আপনাকে। সুট অ্যান্ড কেসের যে ডিফারেন্সটা এটা হচ্ছে সিআরও, রুল হচ্ছে 774 774 এ আপনি এই বিষয়টা পাবেন। আর্থিক ক্ষমতার বিষয়ে এই কথা বলেছি। এটার সাথে আপনাদের জন্য হলো গুরুত্বপূর্ণ অংশ, যদি সিভিলে যেতে চায়, এরকম ভিলেজ কোর্টের রিসেন্টলি 2025 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই জন্য আপনাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অংশ যে ভিলেজ কোর্টের আর্থিক এখতিয়ার এখন কত টাকা পর্যন্ত করা হয়েছে। কত? সরি, এটা আগে ছিল, আমি একদম রিসেন্ট বলেছি 2025 সালে এই অ্যামেন্ডমেন্ট করে এটা 3 লক্ষ টাকায় মানে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে বা উত্তীর্ণ করা হয়েছে। তাহলে ভিলেজ কোর্টের আপনাদের, তবে আমি স্পেশালি ভিলেজ কোর্টটা একটু ভালো করে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ এই বছরই যেহেতু এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আপনারা এই দিকে দৃষ্টি দিলেও দিতে পারেন। কাজেই আগের ভিলেজ কোর্টে কিভাবে মামলা পরিচালনা হয় বা সদস্য কতজন থাকে ভিলেজ কোর্টে মামলা করার ক্ষেত্রে, বিচারকের সদস্য মানে বিচারক যারা বিচার করবেন তাদের সদস্য সংখ্যা কত? ইয়েস, আগে ছিল হলো 3 জন, এখন করা হয়েছে 5 জন। এটা কি নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া আছে? হ্যাঁ, এইটুকু আপনাকে জানতে হবে। জি, দুই পক্ষের আগে যেটা ছিল, আমি একটু ক্লিয়ার করি, আগে যেটা ছিল যে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান হচ্ছে উনি প্রধান হিসেবে থাকবেন আর দুই পক্ষের 2 জন প্রতিনিধি থাকবেন। সর্বশেষ 2025 সালে এটা অ্যামেন্ডমেন্ট করে হলো 5 সদস্য বিশিষ্ট করা হয়েছে। 5 এর জায়গায় 2 জন যোগ হয়েছে। কিভাবে? যে ব্যক্তি হচ্ছে দুইটা পক্ষ তারা আরো 2 জন প্রতিনিধি নির্বাচন করবেন, তাদেরকে ইউপি সদস্য হতে হবে। দ্যাট ইজ চেয়ারম্যান থাকবে, আরো 2 জন হলো দুই পক্ষের মনোনীত ইউপি সদস্য থাকবেন, দেন পক্ষদ্বয়ে আবার আলাদা মানে ইউপি সদস্যের বাইরে 2 জন প্রতিনিধি থাকবেন। 5 সদস্য বিশিষ্ট হলো এই ভিলেজ কোর্টের এখন বিষয়টা করা হয়েছে। তাহলে এই বিষয়গুলো হলো দেখার একটু আমি অনুরোধ জানাচ্ছি। এইটার সাথে এসআর অ্যাক্টের বিষয়ে এবার আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। এসআর অ্যাক্টে খুব বেশি সাধারণত প্রশ্ন হয় না, তারপর যে সেকশনগুলো দেখবেন একটু, সেই সেকশনগুলো আমি একটু মেনশন করার চেষ্টা করছি। সেকশন 5, সেকশন 8, সেকশন 9, সেকশন 12, সেকশন 21, 42 and 54। আবারও আমি মেনশন করছি 5, 8, 9, 12, 21, 42 and 54। এখানে যে মূল বিষয়বস্তু আপনারা জানেন স্যার, একটা যে কোন অ্যাক্ট বা পারফরম্যান্সটা আইনত বলবৎ করা যায় বা বলবৎ করতে বাধ্য, কোনটা বলবৎ করতে আপনি বাধ্য নন, তারপরে প্রপার্টি রিকভারির যে বিষয়টা, দেন রেক্টিফিকেশন অফ ডিড, এই বিষয়টা আছে, ডিক্লারেটরি সুট এবং ইনজাংশনের এই ম্যাটারগুলো নিয়ে এসআর অ্যাক্টের এই বিষয়গুলো আছে। আমি যে সেকশন মেনশন করেছি এই সেকশনগুলো দেখলেই এসআর অ্যাক্টের সমুদায় বিষয় আপনারা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন বলে আমার কাছে মনে হয়েছে। এই যে দলিল, এসআর অ্যাক্টের একটা প্রশ্ন, এটা অনেক সময় করা হয়ে থাকে। আমরা জানি যে মামলার 2টা পক্ষ থাকে, তারপরেও দলিল বাতিলের জন্য যে সরাসরি দলিল বাতিলের জন্য দলিলের পক্ষ একজন হতে হয়, দলিলের পক্ষ তো থাকে, একজন দেয় একজন নেয়। এটা আমরা এর মধ্যে শিখেছেন দেখি, ক্ষতিগ্রস্ত কোনো কারণে যদি কোনো ব্যক্তি হয় সেও এই মামলাটা করতে পারে। তাহলে এটা হলো একটু দেখেন আপনার কাছে ওইখানে যারা এখন এতগুলো 2টা ধাপ, প্রত্যেকেই 2টা ধাপ অতিক্রম করে কিন্তু ভাইবা বোর্ডের সম্মুখীন হচ্ছেন, তাহলে ছোট যে টেকনিক্যালিটিস আছে এই টেকনিক্যালিটিসের জায়গা থেকেই আপনাদের কাছে প্রশ্নগুলো করার চেষ্টা ওনারা করবেন, যে ওই বিষয়টা সবাই জানে যে দলিলের 2টা পক্ষ থাকে, তাহলে পক্ষ না হয়েও কেউ দলিল বাতিলের মামলা করতে পারে, কোন সেকশনে আছে বা কিভাবে সেটা করতে পারে। তাহলে এই বিষয়টা এরপরে এভিডেন্স অ্যাক্টে আবার মানে আলোচনা করেছেন, সেইখানে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। এভিডেন্স অ্যাক্ট আমরা যেমন সিআরপিসি বলেছি, সিপিসি বলেছি, এগুলো কি প্রসিডিউরাল ল।
এভিডেন্স অ্যাক্টে কি প্রসিডিউরাল ল বলা হয়? বলা হয় না। তাহলে এটা আপনাকে ছোট করে ওই টেকনিক্যাল রিসার্চ জায়গা থেকে প্রশ্ন করতেই পারে, এটা কি এভিডেন্স অ্যাক্ট কি প্রসিডিউরাল ল? আমার অ্যান্সার নো। তাহলে এটাকে আমাকে জানতে হবে। এভিডেন্স অ্যাক্ট কত সালের এটা আপনাকে জানতে হবে। এভিডেন্স অ্যাক্টের যে শব্দ, একটা শব্দ পিডব্লিউ, ডিডব্লিউ এবং এক্সিবিট। এক্সিবিট যদি এভিডেন্স অ্যাক্ট হলো সবাই নিয়ে কাজ করবে। আমার বন্ধু বলেছেন যে এভিডেন্স অ্যাক্ট হলো সিভিলের জন্য অ্যাপ্লিকেবল, আবার ক্রিমিনাল সাইডের জন্য অ্যাপ্লিকেবল। এটা মাঝামাঝি সব, যখন ট্রায়াল ম্যাটার আসবে, কোনো যে ম্যাটার আসবে, সমস্ত ম্যাটারে এটা মধ্য অবস্থানে থাকে, এটা হলো সবাইকেই করতে হয় বা একটু জানতে হয়। তাহলে পিডব্লিউ, ডিডব্লিউ এবং এক্সিবিট এই শব্দগুলো আপনারা জানার চেষ্টা করবেন। এভিডেন্স কত ধরনের হইতে পারে? হ্যাঁ, কি কি? ইয়েস, হ্যাঁ, ডিজিটাল বলছেন আপনারা। হ্যাঁ, ডাইরেক্ট এভিডেন্স, ওরাল এভিডেন্স এন্ড ডকুমেন্টারি বা ডাইরেক্ট যে বিষয়টা আছে, এইভাবে প্রাইমারি এই শব্দগুলো আমি বলছি, আপনারা শব্দগুলো সম্পর্কে একটু জেনে যাবেন। প্রাইমারি এভিডেন্স আছে, কনক্লুসিভ প্রুফ বলে শব্দ আছে, প্রিজাম্পটিভ ভ্যালু বা প্রিজাম্পটিভ বলে একটা শব্দ আছে, হেয়ারসে, উইটনেস বলে একটা শব্দ আছে। তাহলে এই শব্দগুলো আমি মেনশন করছি এই কারণে যে এই শব্দগুলোর মর্মার্থ কি এটা হলো একটু জেনে যাওয়ার চেষ্টা করবো। আপনার কাছে জিজ্ঞেস করতেই পারে যে প্রিজাম্পশন দিয়ে কি বোঝানো হয় বা প্রিজাম্পটিভ ভ্যালু এই শব্দটা কি কখনো শুনেছেন? এই যে বিষয়, তাহলে আপনার যদি ধারণাই না থাকে আপনি কোনো অ্যান্সার করতে পারবেন না। তাহলে এই শব্দগুলো বা এই বিষয়গুলো একটু জেনে যাবেন। লার্নেড সিনিয়র বলার চেষ্টা করেছিলেন যে সেকশন 137 এ একটা ট্রায়াল প্রসিডিওর যেটা আমরা বলে থাকি, কিভাবে সেই ট্রায়ালগুলো হয়। প্রথমে যেটা হয় এক্সামিনেশন ইন চিফ, দেন হলো এক্সামিনেশন অফ ক্রস, এই যে বিষয়গুলো আছে। দ্যাট মিন্স এইখানে আপনাদের সেকশনগুলো আমি মেনশন করে দিচ্ছি। 137, 141, 154 এই সেকশনগুলো একটু অবশ্যই দেখবেন। এখানে অনেকগুলো ম্যাটার আছে, যে লিডিং কোশ্চেন 141 এ আছে, হোস্টাইল একটা বলে শব্দ আছে, হোস্টাইল উইটনেস 154 এ আছে, দেন টেন্ডার ডিক্লাইন এই বিষয়গুলো এখানে পাবেন। পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট এই বিষয়গুলো আপনারা সেকশন 74, 75 এ এই বিষয়গুলো পাবেন। এইটার সাথে ওই যে টেকনিক্যালিটিস ব্যাংকার বুক এভিডেন্স বলেও একটা ম্যাটার আছে। তাহলে এটা কি, এটা একটু জেনে যাবেন। এরপরে অ্যাডমিশন, কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, ডাইং ডিক্লারেশন, দেন অ্যাকনলেজমেন্ট। আমি শব্দগুলোই বলছি, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। অ্যাডমিশন, কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, ডাইং ডিক্লারেশন, অ্যাকনলেজমেন্ট। এবং আমরা এই কনফেশনের জায়গায় আরেকটা শব্দ খুব বেশি শুনে থাকি, সেটা হচ্ছে রিট্র্যাক্ট পিটিশন। তাহলে রিট্র্যাক্ট পিটিশন কি এই বিষয়টাও জানবেন। এই বিষয়গুলো আপনারা পাবেন মূলত সেকশন 24 থেকে 30 এবং এইটার সাথে হলো 32, ডাইং ডিক্লারেশনের জন্য 32। তাহলে এই বিষয়গুলো একটু দেখবেন। এরপরে এই নেচারের জায়গা থেকে কিছু বিষয় রাখা হয়েছে। হ্যান্ড রাইটিং এক্সপার্টের একটা বিষয় আছে, এটা হচ্ছে সেকশন 45। 90 তে আছে যে কি এই প্রশ্নটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে করে থাকেন, যে কত বছরের এই যে একটা ডিড যদি হয় তার একটা যে ভ্যালু, এই ভ্যালুটা কোথায়? এটা হচ্ছে 30 বছরের ঊর্ধ্বে যে ডিডের যে ম্যাটার আছে। তাহলে এই বিষয়টা আপনি পাবেন সেকশন 90 তে, এই বিষয়টা পাবেন। এরপরে যে প্রশ্নটা করা হয় যে ওথ বা শপথ এবং অঙ্গীকার দুইটা কি একই জিনিস? আমাদের প্রচলিত অর্থে একই রকম মনে হলেও আসলে এর কিছু তফাৎ আছে। ওথ একটা নির্দিষ্ট আইনের আওতায় নেওয়া হয়, আবার সাক্ষী যে হলফ নেয়, সাক্ষীর হলফ এটাও কিন্তু আছে। এটা হলো সিআরও, সাক্ষীর হলফটার এভিডেন্স একটা সরাসরি পাবেন না, এটার জন্য সিআরও 41 আপনাকে দেখতে হবে। এরপরে প্রমাণের মানদণ্ড সম্পর্কে আমার সহ আলোচক একটু আলোচনায় নিয়ে এসেছেন। তাহলে প্রুফ, বার্ডেন অফ প্রুফ, কিভাবে এটা শিফট হয়, এই বিষয়গুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই একটা প্রশ্ন করা হয় যে একটা জাজমেন্টের ক্ষেত্রে ফৌজদারি জাজমেন্ট এবং সিভিল জাজমেন্টের তফাৎ কি? ওই একটা দৈনিক বার্তা একটা আপনার জি আমি মেনশন করি। ফৌজদারি জাজমেন্টে হচ্ছে কি বিয়ন্ড রিজনেবল ডাউট। ফৌজদারিতে বিয়ন্ড রিজনেবল ডাউট, যদি কোনো সন্দেহের জায়গা থাকে তাহলে উনি খালাস পাবেন।
সিভিল মামলায় যেহেতু খালাসের কোনো বিষয়টা নাই, এক পক্ষে রায় যাওয়া বা না যাওয়ার বিষয় আছে, ওইখানে হলো 51%, যেটাকে বলে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স। এই থিওরি বা ব্যালেন্স অফ প্রবাবিলিটি, জাজমেন্টের ক্ষেত্রে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স হলো ইনজাংশন ইস্যুর ক্ষেত্রে শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু জাজমেন্টের ক্ষেত্রে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, দ্যাট মিন্স যেটি প্রবাবিলিটিস এর বিষয় 51% থাকবে সেই দিকেই সিভিলের জাজমেন্ট হবে। আর ফৌজদারির জাজমেন্টটা হলো কি, মিনিমাম যদি সন্দেহের জায়গা থাকে তাহলেই হলো ফৌজদারিতে জাজমেন্ট অ্যাকুইটাল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা হলো আমার দৃষ্টিতে, এই বিষয়গুলো যদি আপনারা একটু দেখে যান তাহলে হয়তো আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। এরপরে লিমিটেশন অ্যাক্ট, যদিও লিমিটেশন অ্যাক্টে খুব বেশি প্রশ্ন সাধারণত করা হয় না, তারপরও কয়েকটা সেকশনের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করব ছোট্ট আকারে। সেটা হচ্ছে সেকশন 4, 5, 6, 9 এবং 29, এটা একটু দেখে যাবেন। সেকশন 4, 5, 6, 9 এবং 29। লিমিটেশন অ্যাক্ট, এটা তো তামাদি, সর্বোচ্চ তামাদির সময়সীমা কত? ইয়েস, আপনারা জানেন। কোথায় আছে এটা? 148, জি হ্যাঁ, মূলত মূল অংশটাই 148 আছে। তাহলে আমরা এটা হলো তামাদি আইনে হলো ছোট্ট আকারেই এরকমের বিষয় আছে যে এইটা এখন সংবিধান থেকে সাধারণত কোনো প্রশ্ন করা হয় না, তারপরেও একটু দেখে যাবেন যে বাংলাদেশের সংবিধানটা কত সালে পাস হয়েছিল, কত সালে এটা অনুমোদন হয়েছিল, অর্ডিন্যান্স এবং আর্টিকেল এর তফাৎটা কি, এই বিষয়গুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের সংবিধানে এখন সামনে ভোট আসছে, কত আর্টিকেলে যে দলের বাইরে সে ভোট দিতে পারবে না, কোন আর্টিকেলে আছে? 70। তাহলে এটা হলো ছোট্ট আকারে আপনার কাছে জানতে চাইতেই পারে যে সামনে তো ভোট, বলো দেখি বাংলাদেশে এরকম একটা বিষয় আছে, এটা কোন ইসের আওতায়। তাহলে এই বিষয়টা আপনারা একটু দেখে যাবেন। দেন এখন জুডিশিয়ারির বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কোন সেকশনে এই জুডিশিয়ারির যে অ্যাপয়েন্টমেন্ট বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এটা কোথায় হয়? ইয়েস, 95 এবং সেই সাথে জি, এই বিষয়গুলো তাহলে আপনারা একটু দেখে যাবেন। সাংবিধানিক আইন থেকে সাধারণত ওইভাবে প্রশ্ন করা হয় না, তারপরেও আপনারা একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। আমি আগেই বলছি যে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমার আলোচকরা অন্যান্য বিষয় বলেছেন, আমি ছোট্ট আকারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। এরপরে আমি সিআরপিসির প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করব। সিআরপিসি সেকশন 4, এখানে বিভিন্ন ডেফিনেশন গুলো মূলত মেনশন করা হয়েছে, এই বিষয়টা একটু দেখে যাবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসি যে সিস্টেম, এই সিস্টেমটা কবে ডেভেলপ হয়েছে? 2007 সালে। কবে? 1 তারিখে। জি, 1 নভেম্বর। তাহলে আইনের স্টুডেন্ট হিসেবে 2007 শুধু জানলে হবে না, 1 নভেম্বর 2007। আপনি অ্যান্সার করার সময় এইভাবে যদি অ্যান্সারটা করেন আপনি একভাবে ট্রিট হবেন, যদি শুধু 2007 বলেন তাহলে একভাবে ট্রিট হবে। এখন মার্কস কি হবে সেটা আমি বলতে পারছি না, তবে ট্রিট হওয়ার একটা বিষয় আছে। তাহলে আইনের ছাত্র হিসেবে আমরা 1 নভেম্বর 2007 হিসাবেই মেনশন করব। একটা কোর্টের এই যে আমরা বলে থাকি ফৌজদারি শব্দ ব্যবহার করি যে পাওয়ার, যেমন এই ক্ষেত্রেও ওনার কনভিকশন দেওয়ার একটা লিমিটেশন আছে। তাহলে সেই এখতিয়ারগুলো আপনারা একটু দেখে যাবেন। মোবাইল কোর্ট বলে এখন একটা কোর্টের বিষয় আছে, তাহলে মোবাইল কোর্টের আওতা বা কিভাবে পরিচালিত হয় এটা অনেক ভাস্ট একটা ম্যাটার, বাট অত জানার দরকার নাই। কিভাবে পরিচালিত হয় জাস্ট একটা ধারণা একটু নিয়ে যাবেন যে মোবাইল কোর্টটা কে পরিচালনা করে, কিভাবে সেটা পরিচালিত হয়। এরপরে হলো এটা হলো সেকশন 6, দেখলে আপনি কোর্টের বিভিন্ন ম্যাটারগুলো আপনারা পাবেন। সেকশন 6 ফৌজদারি মামলায় 2টা ভার্সনের কথা মেনশন করা হয়, জিআর ভার্সন, সিআর ভার্সন, আবার আরেকটা নন জিআর আমরা শব্দটা শুনে থাকি। তাহলে এই বিষয়গুলো একটু জানবেন। এটা হলো সেকশন 190 বা 200, এই বিষয়গুলোতে এই বিষয়গুলো আপনারা পাবেন। এরপরে সিডি, ফৌজদারিতে যেটা একটা প্রচলিত শব্দ যে সিডি বা কেস ডায়েরি বা ডকেট, অনেকে ডায়েরি বলে, অ্যাকচুয়ালি ডকেট বা কিছু, এই বিষয়টা আপনারা জেনে যাবেন। ইউডি কেস মর্মে একটা শব্দ ওনারা ব্যবহার করেন, এই বিষয়ে অনেক প্রশ্নের বিষয়টা
হয়েছে ইতিপূর্বে, আমার কাছে মনে হয়েছে সেই জায়গা থেকে আপনাদের একটু তাহলে ইউজিতে হচ্ছে আনন্যাচারাল ডেথের যে বিষয়টা থাকে এই বিষয়ে ওনারা প্রশ্ন করে থাকেন। মেট্রোপলিটন এরিয়াতে ফৌজদারি একটা নির্দিষ্ট কোড থাকে, সেই কোডটা কি? সেশন কোডে মেট্রোপলিটন সেশন কোড আছে একটা। এই সেশন কোড কি অন্য সেশন কোডের মতো হলো সিভিল জুরিসডিকশন আছে? নাই। তাহলে এই যে ছোট্ট তফাৎ, যে আপনি তো মেট্রোপলিটন সিটি থেকে এসেছেন, আপনার ওখানে তো মেট্রোপলিটন কোড আছে, মেট্রোপলিটন সেশন কোড কি সিভিল মামলা দেখে? বা আপনাকে ঘুরিয়ে প্রশ্নটা করে নিতে পারে যে আপনি কোনো সিভিল মামলা নিয়ে কি মেট্রোপলিটন কোর্টে গিয়েছেন? এই যে বিষয়গুলো, তাহলে এটা ছোট্ট ম্যাটার, বাট আইনের ছাত্র হিসেবে আপনাকে জানা উচিত। এটার সাথে সেকশন ওই যে 200 যেটা আমি বলছিলাম, মূলত কগনিজেন্স নেওয়া না নেওয়া, নারাজি, এই বিষয়গুলো আপনি এই ক্ষেত্রে 200 থেকে 204 পর্যন্ত ম্যাটারগুলো একটু দেখে যাবেন। ফৌজদারিতে অধিক ব্যবহৃত শব্দ, বেলেবল নন বেলেবল যে বিষয়টা, এটা কোথায় আছে? সেখানে হলো প্রসিডিওরের বিষয় বলা আছে যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারে। মূল জায়গা হচ্ছে সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলে এই বিষয়গুলো বলা আছে যে কোন কোন অফেন্সটা অ্যাভেলেবল হবে, কোন অফেন্সটা অ্যাভেলেবল হবে না, সেকেন্ড শিডিউলের কলাম 5 এ। তাহলে আপনাকে এই বিষয়টা এইভাবেই জানতে হবে। ওইটা হলো আমরা অ্যাপ্লিকেশন 498 এ কিভাবে সেটা অ্যাপ্লাই করব, 6 এর আওতায় কোনটা থাকবে, 7 এর আওতায় কোনটা থাকবে, এটা হলো ব্যবহারগত বিষয়। আর বলা আছে হলো সেকেন্ড শিডিউলের কলাম 5 এ হুলিয়া বা প্রোক্লামেশন, এই বিষয়টা হুলিয়া শব্দটাই বেশি ব্যবহার করা হয়, ইংরেজিতে কম ব্যবহার করা হয়। তারপর ওনারা টার্ম ব্যবহার করতে পারে যে কোথায় আছে, 87 এ এই বিষয়টা আছে, এটা দেখবেন। ফ্লো এই শব্দ 88। দেন ফৌজদারি বা মাদক সংক্রান্ত যে সমস্ত মামলা, দ্যাট মিন্স ফৌজদারির আওতায় যে রিকভারির ম্যাটারগুলো ঘটে থাকে, যে পুলিশ কোনো কিছু একটা মামলার জন্য তল্লাশি করে যেটা পেল, সিজ যেটা শব্দ ব্যবহার করা হয়, এটা হলো সিআরপিসির 103 তে এই ওনাকে ক্ষমতা দেওয়া আছে বা এই আওতায় করেন। এইটার সাথে আপনাদেরকে একটু পিআরবি 280 তে দেখতে হবে, কেন 103 এর সাথে পিআরবি 280 এই সেকশনটা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এই বিষয়টা আপনারা একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আসি। এরপরে সিনিয়র যেটা বলছিলেন ওই জায়গায় চলে এসেছি। এফআরটির বিষয় আছে, দেখেন চার্জশিট দাখিল, এটা কয়েকটা ক্রাইটেরিয়া আছে। তাহলে চার্জশিট দাখিল, আবার হলো চূড়ান্ত প্রতিবেদন যেটাকে বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিবেদন সত্য, চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা, এরকমের যে বিষয়গুলো আছে, এটা হলো সেকশন 156। দেন ইনভেস্টিগেশন সংক্রান্ত ম্যাটারগুলো 173 তেই আপনারা বেশি পাবেন। দেন একটা ম্যাটার যে পুলিশ কর্মকর্তা আপনাকে আমাকে কখনো কি ডেকে পাঠাতে পারে, আছে, সেই ক্ষমতা কোথায় দেওয়া হয়েছে? ইয়েস, 160 এ এই ক্ষমতা বলে উনি আপনাকে লিখিতভাবে নোটিশ করলে, এবং এটা কি যদি আমরা এটা ফলো না করি তাহলে কি হবে? অপরাধেরও একটা জায়গা আছে, কিন্তু সেটা কোন আইনের মানে কোন সেকশনের আওতায়? 174 পেনাল কোডের 174 এর আওতায় কিন্তু এটা আবার শাস্তিযোগ্য। তাহলে এটা আমাদেরও মাথায় রাখতে হবে। এই স্টাইলে ওনারা জিজ্ঞেস করতে পারেন আপনাকে। এরপরে আছে ইনকোয়েস্ট রিপোর্ট, যেটা আমরা শুনে থাকি, পোস্টমর্টেম রিপোর্ট। এই সেকশনগুলো একটু দেখবেন, 174, 174 এর সাবসেকশন 3 এবং 176 এ আবার যে বিষয়টা আছে লাশ উত্তোলনের, কোনো কারণে একটা লাশ হলো দাফন হয়ে গিয়েছে, তারপরেও প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, সেই জায়গা থেকে এই বিষয়টা দেখবেন। এরপরে ম্যাজিস্ট্রেট কোর্টের যে ট্রায়াল প্রসিডিউর, সেটা কোন সেকশন থেকে কোন সেকশনের আওতায় পরিচালিত হয়? 241 থেকে 249। তাহলে আমি এটা আলাদা আলাদা গেলাম না। তাহলে এখানে একটা ডিসচার্জ বলে একটা শব্দ আছে, তাহলে সেটা কোন সেকশনের আওতায় ডিসচার্জের বিষয়টা আছে? 241 এতে। তাহলে এই যে আপনারা ইতিমধ্যে অনেক কিছুই জেনেছেন, সেশন ট্রায়ালের যে ম্যাটারটা সেটা কোথায় আছে? 265C, সামগ্রিক 265C তে ক্যাটাগরিক্যালি ABCD দিয়ে হলো মেনশন করা আছে, টোটালটাই ওইখানে হবে। তাহলে এইখানে 241 এ যেমন ডিসচার্জ আছে,
সেশন কোর্টের ডিসচার্জ কোন সেকশনের আওতায়? সির আওতায়। আমি আগেই বলেছি যে 265 হলো টোটালটা, তাহলে 265 সির আওতায় এই বিষয়টা ওখানে আছে। এর পরের যে বিষয়গুলো আছে হলো সিআরপিসির জন্য অধিক গুরুত্বপূর্ণ যে সেকশন 100, সেকশন 100, 107, 144 এবং 145, এটা একটু দেখে যাবেন। সেকশন হচ্ছে 100, 107, 144, 145। এটার সাথে 167 প্রচলিত অধিক গুরুত্বপূর্ণ একটা শব্দ রিমান্ড। এই যে রিমান্ডের যে বিষয়টা, এটা হচ্ছে 167 এ আছে। এটার সাথে এই রিমান্ড রিলেটেড আর একটা সেকশন মূলত আছে, সেটা হচ্ছে 344। এটা জাস্ট এক ঝলক আমি বলছি, 167টা ভালো করে পড়বেন আর 344টা এক ঝলক দেখে যাবেন, মানে এটা রিলেটেড, এই জন্য দেখার জন্য বলছি। একটু ভাইবার প্রশ্ন, সর্বোচ্চ একজন ব্যক্তিকে কতদিনের রিমান্ডে প্রেরণ করা যেতে পারে? ইয়েস, তাহলে এটা হলো ছোট প্রশ্ন, তাহলে এটা হলো টেকনিক্যালিটিস। আপনি অবশ্যই একটা ধারণা নেবেন, সেটার সাথে টেকনিক্যালিটিস প্রশ্নটা হলো কতদিন, সর্বোচ্চ কতদিন রিমান্ডে দেওয়া যায়। হ্যাঁ, এইটার সাথে আপিল যে ম্যাটারটা, সেই আপিলের ম্যাটারটা আছে 408, 410 এই বিষয়গুলোতে আছে। এটার সাথে আবার দেখবেন রিভিশনের যে বিষয়, এখানে হলো 435, 439A এবং 439 এই বিষয়গুলো। এখন ওখানে একটু ছোট্ট ডিফারেন্স আছে, কিন্তু 439A তে কোথায় হয় আর সেশন কোর্টে কোথায় হয়, এটা ছোট্ট। এটা হচ্ছে মূলত ভাইবার প্রশ্ন। রিভিশন কোন সেকশনে আছে এটা আমি সবাই জানবো, কিন্তু আপনার কাছে নির্দিষ্ট করার জন্য আপনি যে একটু আলাদা, এটাই আইডেন্টিফিকেশনের প্রশ্ন হচ্ছে 439A তে কোন কোর্টে এই রিভিশনের ম্যাটারটা এন্টারটেইন করে, আবার কোন সেকশনে হলো সুপ্রিম কোর্ট বা সরাসরি হাইকোর্টে যেতে হয়। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি দেখবেন। 561A আমরা সিভিলে যেমন একটা সেকশন ব্যবহার করেছি 151, এইখানে 561A তে এই যে একটা পাওয়ার, এটা ভাস্ট পাওয়ার দেওয়া হয়েছে কোথায়? হাইকোর্ট ডিভিশনকে। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে 561A লোয়ার কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের কোনো জুরিসডিকশনের মধ্যে পড়ে না, উনি এটা অ্যাপ্লাই করতে পারেন না। এই ক্ষমতাটা শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনের। তাহলে এটা হলো ছোট্ট টেকনিক্যালিটিসের জায়গায় আপনারা দেখবেন। এক বিচারককে কোনো কারণে আপনার পছন্দ হচ্ছে না বা মনে করলেন ওইখানে ন্যায় বিচার আপনি পাচ্ছেন না, তাহলে হলো কি করবেন? সেটা কোন সেকশনের আওতায়? ওটা হলো বদলির বিষয়। এখানে হলো আপনার ট্রায়াল চলছে, বাট আপনার পছন্দ হচ্ছে না, আপনি মনে করছেন যে এই বিচারক যথার্থ আপনাকে ন্যায় বিচার দিচ্ছেন না। 28-এর বিষয় আছে। 26 হলো মামলা ট্রান্সফারের যে উনার যে এখতিয়ার, এটা হলো উনি অ্যাপ্লাই করেন বা সেশন কোর্ট অ্যাপ্লাই করে, এটা হচ্ছে এই সেকশনের আওতায়। এরপরে ফৌজদারি তার একটা ম্যাটার আছে টিআই প্যারেড। এটা আপনারা সরাসরি সিআরপিসি তে এই শব্দটাও নাই, এটা হলো, এটা ক্লিয়ার হওয়ার জন্য বা দেখার জন্য আপনাদেরকে পিআরবি দেখতে হবে। পিআরবি 282 তে টিআই প্যারেডের যে বিষয়, এটা হচ্ছে 282 পিআরবি তে আছে। এটা আপনাদেরকে একটু দেখে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এরপরে ফৌজদারির আরো কয়েকটা শব্দ আছে, প্যারোল, প্রোবেশন, যেটা নিয়ে এখন বেশ প্রোবেশন বা প্যারোলটাও মাঝে মধ্যেই আমাদের সামনে আসছে। প্যারোলে যেটা হলো সাময়িক সময়ের জন্য মুক্তি, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। তাহলে এই ক্ষমতাটা কে অ্যাপ্লাই করে? প্যারোল, গভর্নমেন্ট বা এক্সিকিউটিভ ক্ষমতা। এটা কিন্তু জুডিশিয়াল ক্ষমতার আওতায় অ্যাপ্লাই হয় না, এটা হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিসি অ্যাপ্লাই করেন। তাহলে এই বিষয়টা একটু জেনে যাবেন, প্যারোল এবং প্রোবেশন। বেলেবল, যেটা আমরা প্রসিডিওরের কথা আমি বলছিলাম, 496, 497, 498 এই বিষয়টা দেখে যাবেন। 498 যে আগাম জামিন, এটা কে অ্যাপ্লাই করে? জেলা জজ অ্যাপ্লাই করে। তাহলে আগাম জামিন অ্যাপ্লাই করার ক্ষমতা আমাদের জেলা জজের না, এটা হলো হাইকোর্টের এখতিয়ার। আচ্ছা, এই বিষয়টা আপনাদেরকে জেনে যেতে হবে। আমরা যখন করি হাজতে থাকলো, আমরা আগাম জামিনের কথা বলেছি। আগাম জামিনের বিষয়টা শুধুমাত্র বা অ্যান্টিসিপেটরি বেল আমরা যেটা বলে থাকি, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন। অ্যাড ইন্টারিম বেল
আর হলো অ্যান্টিসিপেটরি বেল। এই দুইটা কিন্তু আলাদা আলাদা ম্যাটার। অ্যাডিন্টারিং বেল একটা অন্তর্বর্তী সময়ের জন্য আপনাকে যে কোনো কোর্ট জামিন দিতে পারে, মানে জামিনের যার এখতিয়ার আছে দেওয়ার, উনি দিতে পারে একটা সার্টেন পিরিয়ডের জন্য। আর অ্যান্টিসিপেটরি বেল হচ্ছে শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন এই ক্ষমতা অ্যাপ্লাই করে, আপনাকে একটা লিমিটেড পিরিয়ডের জন্য উনি ইচ্ছা করলে সরাসরি আপনাকে, যাকে বলা হয় যে আমরা শব্দটা যেটা ব্যবহার করে থাকি যে জুডিশিয়াল প্রসিডিওরের আওতায় আপনি না এসেও বেল পেতে পারেন, সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি বেল। যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে বা আপনি আশঙ্কা করছেন কোন একটা অভিযোগ বা ঘটনার প্রেক্ষিতে যে আপনি গ্রেফতার হতে পারেন, এই যে আশঙ্কার জায়গা থেকে আপনি হাইকোর্ট ডিভিশনে হাজির হয়ে, প্রচলিত শব্দটাই বেশি আমরা শুনে থাকি, আগাম জামিন নেওয়ার জন্য আপনি গেলে আপনাকে হাইকোর্ট সেটা জামিন কনসিডার করতে পারে। এটা হচ্ছে ওই যে অ্যান্টিসিপেটরি বেলের যে বিষয়, এই বিষয়টা ছিল। এরপরে আপিল, পেন্ডিং আপিল, এটা একটা প্রশ্ন আকারে অনেক সময় করে যে আপিল পেন্ডিং অবস্থাতে কি আসামি হলো কাস্টডিতেই আছে বা জেলে আছেন, তাহলে পেন্ডিং আপিলের ক্ষেত্রে কি জামিন কনসিডারেশনের যে বিষয় এটা কোন সেকশনের আওতায় হয়? অন্যগুলো কিন্তু আপিলের সেকশন আমরা ইতিমধ্যে বলেছি, 408-10 এগুলোতে আমরা ওটা বলেছি। তাহলে পেন্ডিং আপিলের যে বেল ম্যাটার এটা এন্টারটেইন করা হয় সেকশন 426-এর আওতায়। তাহলে এই বিষয়টাও একটু দেখে যাবেন। এরপরে এটা প্রয়োজন হয় না, জেল কোড বলে একটা ম্যাটার আছে ফৌজদারির আওতায়, মূলত এটা জেল কোডের যে বিষয়টা আছে, জেল কোডের যে শাস্তি, জেল কোড অনুযায়ী একজন ব্যক্তির শাস্তি কমিয়ে দেওয়ার এখতিয়ার কিন্তু জেল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখেন, জুডিশিয়াল কোর্ট একজন ব্যক্তিকে শাস্তি দিয়ে দিলেন, তাহলে আমরা অনেক সময় শুনি না, প্রচলিত কিন্তু শুনে থাকি, আইনের ছাত্র হিসাবেও আমরা শুনেছি হয়তো, যে কি হলো, জেলখানায় হলো 9 মাসে বছর, জেলখানায় 9 মাসে বছর। তাহলে এটা কিভাবে উনি করছেন? কোর্ট তো 1 বছরের ধরে নিলাম আমি যে কোর্ট তো 1 বছরের কনভিকশন দিয়েছে, কিন্তু আবার ওই শব্দ কিভাবে তাহলে আসলো যে তাহলে কোর্টের চাইতে কি জেল কর্তৃপক্ষের পাওয়ার বেশি হয়ে গেল? তাহলে ওনাকে জেল কোর্টে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে সর্বোচ্চ উনি কি করতে পারেন, 1/4 বিভিন্ন অ্যাক্টিভিটিস বা ওইখানে উনি যে আচরণ গুলো করেছেন তার আওতায় ওনারা এই আপনাকে মার্সি করার ক্ষমতাটা ওনাদের আছে। সর্বোচ্চ মার্সি কার আছে আমাদের দেশে? আইন অনুযায়ী রাষ্ট্রপতি, সেটা অন্য ম্যাটার। কিন্তু জেল কর্তৃপক্ষ আপনার বিহেভিয়ার বা অন্যান্য বিষয়ে জেল কোডের 768 জেল কোডের সেকশন 768 এর আওতায় ওনারা এই যে জেলখানায় 9 মাসে বছর যে শব্দ শুনে থাকি, এটা হলো ওনারা অ্যাপ্লাই করতে পারেন বা করেন, সেটা হচ্ছে জেল কোডের আওতায়। ফৌজদারির জন্য আরেকটা শব্দ আছে, কম্পাউন্ডেবল এবং নন কম্পাউন্ডেবল। কোন কোন অপরাধ বা গুলো আপোষ করে নেওয়া যায়, কোন কোন অপরাধগুলো আপোষ করার জন্য কোর্টের অনুমতি প্রয়োজন হয়, এইটা যে সেকশনে মূলত গাইডলাইন হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে 345 145 সিআরপিসি তে হলো মূলত ল্যান্ড সংক্রান্ত যে 144 এর যে বিষয় আছে এইটা হলো ওইখানে আছে। তাহলে কম্পাউন্ডেবল, নন কম্পাউন্ডেবল বা কম্পাউন্ড করার জন্য কাকে কাকে প্রয়োজন হবে, সেটা আমরা আপনাদের জ্ঞাতার্থে বলছি, যদিও সেকশনটা মেনশন করেছি যে একটা অপরাধে একজন মামলা করলেন, একজন দেখা যাবে ভিকটিম, যে আমরা শব্দ শুনে আসছি, ভিকটিম হয়তো অন্যজন হতে পারেন, তাহলে শুধুমাত্র যিনি মামলা করলেন উনি আপোষ করে নিলে কি হবে? উনি মার খেয়েছেন। এই জন্য হলো যে ভিকটিমের যে প্রয়োজনীয়তা রয়েছে বা গাইডলাইনটা দেওয়া আছে সেকশন 345 এ, যে কাকে কাকে প্রয়োজন হবে, কিভাবে কম্পাউন্ডেবল বা কম্পাউন্ড করা যাবে। রিসেন্ট সময় এই প্রশ্নটা অনেককেই করা হয়েছে বলে আমার নলেজে এসেছে। বাংলাদেশে প্রচলিত আইনগুলোর মধ্যে কোন কোন আইনে অতি রাষ্ট্রীয়তা বিষয়টা রাখা হয়েছে? অতি রাষ্ট্রীয়তা এটা তো আমরা জানি নাকি, যে এই যে বিষয়টা আমরা পেনাল কোডের যে অ্যাপ্লিকেশন, সাধারণত আমরা এটা কি করি যে দেশের আওতায় বা লোকাল জুরিসডিকশনের মধ্যে যে অপরাধটা হচ্ছে সেই অপরাধের বিচার হয়ে থাকে। কিন্তু এখন কিছু অপরাধের আওতায় এরকম হয়েছে যে যেমন সাইবার আইন যেটা হয়েছে, তারপরে সন্ত্রাস দমন অপরাধ যেটা হয়েছে,
কি হতে পারে? সাইবার। আমি হয়তোবা মিডল ইস্টে আছি, বাংলাদেশে মূল অপরাধের ঘটনাটা কিন্তু বাংলাদেশে ঘটতো, কিন্তু আমি ওইখান থেকেই ঘটিয়ে দিচ্ছি। তাহলে এই যে অপরাধগুলোর সাথে একাধিক রাষ্ট্রের মানে লোকাল জুরিসডিকশন যদি আমরা চিন্তা করতে যাই, সেটা হলো বাংলাদেশের আওতার মধ্যে না, বাংলাদেশের বাইরে মানে ওয়ার্ল্ডের আওতায় হলো কোনো জায়গা থেকে হচ্ছে, মানে এক রাষ্ট্রের অতি, সোজা করে বোঝার জন্য বলছি, অতি রাষ্ট্র, তার মানে একাধিক রাষ্ট্র যখন কোনো অপরাধের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে বা সেখান থেকে করা যাচ্ছে, এই অপরাধগুলো যে শব্দ যে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে অতি রাষ্ট্রীয়তা। তাহলে এই অতি রাষ্ট্রীয়তা যে বিষয়টা, এটা হচ্ছে সন্ত্রাস দমন আইনে রাখা হয়েছে। সাইবার ট্রাইব্যুনাল যে হয়েছে বা সাইবার ল যেটা আছে, সেই ল এর আওতায় এখানে এই বিষয়গুলো আছে। মানব পাচার আইনে, নতুন যে মানব পাচার আইন হয়েছে, এই আইনেও এই বিষয়টা রাখা হয়েছে। একজন আপনার কাছে মনে হলো, আমরা একটু আগে আপিলের কথা বলেছি, আর একটা হতে পারে যে এইরকম যে খালাস হয়ে গেল, আমার রায়টা পছন্দ হয়নি বা স্বল্প পরিমাণ হলো কনভিকশন হয়েছে বলে আমি মনে করছি, এই ক্ষেত্রেও আমার আপিলের একটা সুযোগ রাখা হয়েছে। এটা সেকশন 417 বা 417 এর আওতায় আমি এই আপিলটা করতে পারি। একটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্ন, এটা হলো সিআরপিসির অংশে ছিলাম, এরপরে আমরা পেনাল কোডের অংশে যাব। আমার নলেজে এসেছে মজা করার আমাদের আইনের বিষয়গুলো একটু কি দুর্বোধ্য বলেই আমরা মনে করে থাকি, যেটা প্রচলিত শব্দ যে রসকসহীন। তারপরেও ওনারা হয়তো একটু মজা করার জন্য বলে থাকে, বলেন সমস্ত অপরাধ করে যাওয়ার পরে তো শাস্তি হয়, তাহলে কোন অপরাধ আছে যেটা অপরাধ আসলে যদি অপরাধটা সংগঠিত হয় তাহলে তার আর শাস্তি নাই? তাহলে এটা ওনারা ওইভাবে প্রশ্নটা করে থাকে যে অপরাধ হয়নি, বাট আমি আত্মহত্যার চেষ্টা করতে গিয়েছিলাম। আমি যদি আত্মহত্যা করে ফেলি তাহলে তো আমাদের ফৌজদারির যে বা পেনাল সেকশনের যে মূল বিষয়বস্তু, তাতে যে ব্যক্তি জীবিত নাই তার শাস্তি হতে পারে না, মানে সে শাস্তির ঊর্ধ্বে চলে গিয়েছেন। কিন্তু এই ব্যক্তি চেষ্টা করে যেহেতু ব্যর্থ হয়েছেন, তাহলে তাকে হলো পেনাল সেকশনের আওতায় শাস্তি দেওয়া সম্ভব, বাট হয়ে গেলে তো আর হয় না। তো তাহলে এই জন্য ওনারা একটু মজা করার জন্য এই প্রশ্নটা ভাইবা বোর্ডে করে থাকেন। তাহলে এটা কোন সেকশনে? সেকশন হচ্ছে 309, আত্মহত্যা। হ্যাঁ, এইবার যেহেতু সময় অনেক গড়িয়ে গিয়েছে, আমি পেনাল কোডে আপনাদের কিছু সেকশন একটু দেখে যাওয়ার জন্য অনুরোধ জানাবো। এই সেকশনগুলো একটু দেখে যাবেন। সেকশন হলো 34, সেকশন 4 মানে 114, 117, 143, 302, 304, 307, দেন 323 থেকে 326, এটা মূলত মারামারি সংক্রান্ত সব বিষয়গুলো আছে। 323 থেকে 326, এরপরে 341, 42, মানে আমি ছোট করে 42 বললাম, দেখো 342, 341, 342, 379, 380, 364, 385, 86, 392। খেয়াল করে দেখেন, এখানে ছোট্ট একটু বিষয় জানার বিষয় আছে যে 5 জনের একটা ম্যাটার আছে, তাহলে কোন ক্ষেত্রে 5 জন না থাকলে হবে না বা কি হবে না, এই সেকশনের আওতায় আপনারা জানতে পারবেন। এটা হলো আলাদাভাবে আমি একটু মেনশন করলাম। 392, এরপরে হলো 406 বা 405-6, আপনি দুইটাই দেখতে পারেন। হ্যাঁ, 5 থেকে আমাদের আর সহ আলোচনা করে যে টোটালটা এখানে ছোট ছোট কিছু ডিফারেন্স আছে, ডিফারেন্স গুলো জানার জন্য 405 থেকে 409 দেখলে আপনার কাছে টোটাল ম্যাটারটাই ক্লিয়ার থাকবে। 417, একটু পরে 419-20, 427, 447, 448, এখানেও কিন্তু ছোট্ট তফাৎ আছে। একটা আউটসাইড
একটা ইনসাইডের একটু বিষয় হইলে বা রেসিডেন্সিয়াল পারপাসে ব্যবহার হইলে, তাহলে আপনার আমার সেকশন মেনশন করার উদ্দেশ্য কিন্তু এটা যে আপনি যেন এই ছোট্ট ডিফারেন্সটা মাথার মধ্যে থাকে। আপনার কাছে এটা ছোট্ট যে 447 আর 448 এর মূল তফাৎটা কি বলেন দেখি, এইভাবে প্রশ্ন হইতে পারে। কাজে 447 448টা দেখবেন। দেন জালিয়াতি শব্দটা আমরা বেশি প্রচলিত, তাহলে 463 থেকে 468 পর্যন্ত বিষয়গুলো একটু দেখবেন। 506টা একটু দেখবেন, এটা মূলত প্ল্যান সেকশনের। এটার সাথে একটা সেকশন, কয়েকটা সেকশন একটু মেনশন করছি। মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কিন্তু পানিশমেন্টের সুযোগ আছে, এটা হচ্ছে 193 তে এই বিষয়টা আছে। এইটার সাথে শুধুমাত্র 86 থেকে 88 এই সেকশনগুলো একটু দেখবেন। সেলফ ডিফেন্সের জায়গায় কিছু ম্যাটার আছে। দেন 96 যে সাথে হলো 100, এই বিষয়গুলো একটু দেখবেন। তাহলে এটা হলো মূলত পেনাল কোডের অংশ ছিল। তাহলে আমরা যেহেতু আগেই বলেছি যে একটা গাইডলাইন, আমরা শিখানোর উদ্দেশ্যে এখানে আসে নাই, আপনাদের প্রস্তুতিতে সহায়ক হতে পারে সেই জায়গা থেকে আমি আমার মতো করে একটু চেষ্টা করেছি, সেকশনগুলো মেনশন করেছি। আশা করি এই বিষয়গুলো যদি আপনারা একটু নিজেরা দেখে নেন তাহলে ভাইবা ক্রস করা আপনার জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে না। আগেই বলেছি আপনি আরো মানে অ্যাটলিস্ট 33-34 হাজার বা 35,000-এর থেকে অন্য বলেই হলো ভাইবার জন্য এসেছেন। কাজে আপনার যে সেকশনগুলোর কথা আমরা বললাম এগুলো করবেন মর্মার্থ। আমি মুখস্থ করতে কাউকে বলি না, একজন আইনজীবী মুখস্থ করে না, কোথায় জিনিসটা আছে বা জিনিসটা কি এতটুকু বোঝার চেষ্টা করেন। কাজে আপনাদেরকেও সেই জিনিসটুকু, যেহেতু আপনি আইনের এক অর্থে আইনজীবী হতে যাচ্ছেন, সর্বশেষ স্টেজে আছেন, কাজে আপনার চিন্তাধারাও আইনজীবীর মতোই হতে হবে। কাজে এই ডিফারেন্স গুলো নিজের আইডেন্টিফাই করে মর্মার্থ উপলব্ধি করে নিজেকে প্রস্তুত করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটুক ছিল আমাদের দিক থেকে আজকে আপনাদের জন্য, বা আমার দিক থেকে আমি যেটুকু পেরেছি আপনাদের দৃষ্টি নিয়ে আসার চেষ্টা করেছি। এখন আপনাদের যদি একটু ছোট্ট, আপনাদের নির্দিষ্ট কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। আমরা এখানে বেশ মানে যেরকম আমি আছি, আমার সাথে অনেক সিনিয়ররাও আছেন, যদি নির্দিষ্ট কোনো বিষয় জানার থাকে আমরা অল্প সময়ের মধ্যে এই বিষয়টা একটু আপনাদের জানানোর চেষ্টা করব, আর না থাকলে আমরা ক্লোজের দিকে যাবো। জি আপনি জানতে চাচ্ছি আমাদের বার কাউন্সিল থেকে পুরো কাগজপাতি বাই পোস্টে পাঠাতে হবে ভাইবার জন্য। আগেই বলেছি যে আমরা বর্তমান সময়ের একদম নই, কিন্তু আমার নলেজে যেটুকু আছে এই মুহূর্তে মানে বাই পোস্টে পাঠানোর কোনো অপশন নাই। আপনি নিজেই আপনার মূল কাগজগুলো সাথে করে নিয়ে যাবেন। হ্যাঁ, আগে বলেছি ডায়েরি, আবারও একটু মেমোরি রিফ্রেশের জন্যই বলছি যে ডায়েরিটা আপনাকে মাস্ট আপনাকে নিতেই হচ্ছে। দেন ওনারা কি করেন, আপনার ফাইলটা আমি যেভাবে দেখেছি বা আমি নিজেও উত্তীর্ণ হয়ে এসেছি ওই পর্যায়টা, আপনার যখন ভাইবা বোর্ডে ইন হবেন তখন আপনার ফাইলটাও ওনাদের সামনে থাকবে। কাজে আপনার মূল কাগজগুলো ওই সময়, মূল কাগজ বলতে একাডেমিক কাগজের কথা বলছি, ডায়েরি তো থাকবে, একাডেমিক কাগজগুলো ওনারা দেখতে চাইতেই পারে, কাজে সেটা সাথে রাখাটাই ভালো। জি হ্যাঁ, এটা হলো ম্যান্ডেটরি। মানে আর আমার মনে হচ্ছে যে আর এমনি কারো কোনো প্রশ্ন নাই, আমরা তাহলে আমাদের দিক থেকে শেষের দিকে যাব। হ্যাঁ, আমাদের মাঝে আমাদের সিনিয়র আইনজীবী আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন, উনি সম্ভবত দুই একটা বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন। আমি এবার ওনাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে আমি আমার জায়গা থেকে শেষ করছি, আপনাদের প্রত্যেকের শুভ কামনায় শেষ করলাম। ধন্যবাদ। আপনাদেরকে আমি একটু কারেকশন করবো। আমার বন্ধু মালিক বলেছেন দেওয়ানির সম্বন্ধে, যেমন ইনজাংশন ম্যাটার ইনজাংশন, আপনাদের প্রশ্ন আসতে পারে ইনজাংশন কত প্রকার? ইনজাংশন দুই প্রকার, একটা অস্থায়ী ইনজাংশন, একটা হলো পার্মানেন্ট ইনজাংশন।
যখন আমি অস্থায়ী ইনজাংশন কখন চাওয়া হয়, আফটার শুট যখন প্রয়োজন হয়, থ্রেটেন আসে তখন, এটা হলো অস্থায়ী ইনজাংশন। আর চিরস্থায়ী ইনজাংশন যা পার্মানেন্ট ইনজাংশন, এইটা কিন্তু সিবিসিতে নাই। অস্থায়ী ইনজাংশন ওটা 39-এ আছে, কিন্তু যখন আপনি পার্মানেন্ট ইনজাংশন যাবেন তখন এটা কিন্তু এসআর একটা চলে যাবে। 54-এর কথা বলেছে, তখন এটা অ্যাপ্লাই করতে হবে। এই ধরনের প্রশ্ন করবে আপনাদেরকে, তখন আপনার বুঝতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে আপিল সম্বন্ধে বলা হয়েছে যে আপিল কিসের বিরুদ্ধে করা যায়। মূলত আমরা যেটা সাধারণভাবে জানি যে একটা কোর্টে, যে কোর্ট নিম্ন কোর্টের আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে হয়। তো এইখানে আবার প্রশ্ন আছে 2টা। সব ক্ষেত্রে এখানে কিছু আদেশের বিরুদ্ধে কি আপিল করা যায়? যায়, আপিল করা যায়। যে সমস্ত আপিলের কথা বলছি, মিস আপিল একটা আলাদা জিনিস। আপিল করা যায় যে সমস্ত অর্ডারের আদেশ অর্ডার 43-তে বলে দেওয়া হয়েছে যে দিস অর্ডার উইল বি ট্রিটেড অ্যাজ এ জাজমেন্ট, ওইটার বিরুদ্ধে যে সমস্ত আদেশকে, এক কথায় জবাব হবে তোমাদের যে সমস্ত আদেশের জাজমেন্টের মর্যাদা দেওয়া হয়েছে সে বিরুদ্ধে আপিল করা। এক কথায় তোমাদের জবটা, ছোট্ট কথাটা হলে তোমাদের সেকশন মেনশন করতে হবে না, তাইলে ওনারা একটু আইকুটা টেস্ট করে বুঝিয়ে দিতে পারছি। আচ্ছা, ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশনের বিরুদ্ধে কি আপিল করা যায়? যায়। সেটা কি হয়? সেটা কি টাইটেল আপিল হয়? না, মিস আপিল হয়। বলা যায় এই জিনিসগুলো। আর একটা কথা হচ্ছে যে প্রিএম্পশন প্রসিডিং কোন আইনের কার্যধারায় চলে, এটাও কিন্তু সিভিল ন্যাচারের মামলা। প্রিএম্পশন মামলাটা কোন আইনের ধারায় চলে, কোন কর্মধারাতে চলে? স্টেট অ্যান্ড এসি অ্যাক্টের ধারা মনে চলে। হ্যাঁ, সেটা স্টেট অ্যাকুইজিশন স্টেট 96-এ। এই 96-এ যারা প্রিএম্পশন করে কোন ধরনের লোকরা করতে পারে, এইটা তোমরা অবশ্যই সবাই জেনে নাও। প্রথম যেটা স্টেট অ্যাকুইজিশন ছিল ওল্ড ল, সেখানে 3 ক্যাটাগরি লোক করতে পারত। এক হচ্ছে কোশিয়ারার বাই ইনহেরিটেন্স, কোশিয়ারার বাই পারচেজ অ্যান্ড কন্টিনিউয়াস ল্যান্ড ওনার। এইটা 2006 সালে অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে এখন 2 ধরনের লোক করতে পারে। তারা অনলি দি কোশিয়ারার বাই ইনহেরিটেন্স অ্যান্ড কোশিয়ারার বাই পারচেজ, যারা মিউটেশন করে যায়নি। মিউটেশন করে গেলে তারা কোনো রাখে। এবং আগে লিমিটেশন ছিল 4 মান্থ, এখন লিমিটেশন হচ্ছে 2 মাস। 2 মাস তারপরে তার রাইটটা খর্ব হবে না কন্টিনিউয়াস থাকবে। আগের আইনে কিন্তু একটা পজ দেখিয়ে আসবে যে ডেট অফ নলেজ ছিল, এখন নতুন আইনে বলা আছে 3 বছরের পরে আর কোনো প্রিএম্পশন হবে না। এইখানে একটা লিমিটেশন আছে। এই জিনিসগুলো তোমরা ছোটখাটো জিনিস তোমাদের জানা উচিত। তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আশা করি তোমরা সবাই পাস করে আসলে উকিল হও। উকিলের জীবনটা খুব, উকিলের ঘরে কেউ বিয়ে দেয় না, উকিল মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, কারণ তারা সমাজের এই একটা কাজ দিয়ে থাকে, মক্কেল আর ইয়ে থেকে সামাজিক জীবন যাপন নাই। অতএব আমাদেরকে 2টা দিকই মেনটেন করতে হবে, সামাজিকতা রাখতে হবে, বাড়িও দেখতে হবে, মক্কেলও দেখতে হবে। এই হলো জীবন। বড় কঠিন ইতিমধ্যে আমার দৃষ্টিতে আনা হয়েছে যে বিষয়টা, যে সামনে যেহেতু মনে হয় আপনাদের কবে কবে ভাইভাগুলো হবে সেই বিষয়ে হলো আলাদা আলাদাভাবে বা কারো কারোর জন্য তারিখ বা গ্রুপ আকারে হলো সেগুলো সেটেল হয়ে যাবে সম্ভবত। দ্যাট মিনস বারের যে অফিস আছে, অফিসের সাথে একটু কানেক্ট থাকবেন, তারা আপনাদের বিস্তারিত তথ্যগুলো দিবে। আমরা আগেই বলেছি, সরি টু সে, আমরা যেহেতু এই মুহূর্তে পরীক্ষা রিলেটেড ম্যাটারের সাথে জড়িত নই, এজন্য আমাদের জ্ঞানের ঘাটতি আছে। অফিসের সাথে যোগাযোগ রাখবেন। বার কাউন্সিলের যে সিদ্ধান্তগুলো হয় বা নোটিশ যেগুলো হয় তার কপি অফিসে চলে আসে। আর আমরা এখন অনেক সময় অনলাইনে যেহেতু থাকি, নিজেদের কাছে চলেও আসে। কাজেই সেইটা আপনারা একটু নিজেকে আপডেট রাখার জন্য বারের অফিসের সাথে যোগাযোগ রাখবেন। আগেই যে বিষয়টা বলেছি, আজকে যেটুকু আমরা আলোচনা করার চেষ্টা করেছি, আপনারা হয়তো প্রয়োজন মনে করলে কিছু নোট ডাউন করেছেন। তারপরেও
এটা হচ্ছে অ্যাডভোকেট এট দ্য রেট অফ আল মামুন বা অ্যাডভোকেট ADV, তারপরে হলো আল ALMAMUN। এইখানে এই যে লাইভের যে বিষয়টা ছিল এটা উনি শেয়ার করার ব্যবস্থা বা শেয়ার করে রাখবেন, আপনারা এটা করে কানেক্ট হয়েও আজকের বিষয়টা হয়তো বা দেখতে পাবেন। এটুকু ছিল বিষয়। লার্নের সিনিয়ররা বিভিন্ন কিছু বলছেন, আমিও বলবো একটু যে আগেই আমরা শুরু করেছি, আইনজীবী হলো চ্যালেঞ্জিং প্রফেশন। আপনি নিজেকে তৈরি করেন, কোনো কিছুই আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। সমস্যা আছে বলেই তো চ্যালেঞ্জিং পেশা বলা হচ্ছে। আবারও বলেছি, আপনি নিজেকে ইতিমধ্যে 35 জনের, অন্তত এই বছরের 35,000 জনের উতরিয়ে বা তাদের চাইতে একটু অন্য অবস্থানে অবস্থান করেন বলেই আপনি ভাইবার জন্য এসেছেন। তাহলে আপনি অন্যদের চাইতে কোনো অংশে কম না। আপনি নিজেকেও একজন ভালো আইনজীবী হিসেবে প্রস্তুত করতে পারবেন, অবশ্যই অবশ্যই। সেই ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে। আর আপনি যদি একজন নিজেকে ভালো আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, কোনো কিছুই আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে না। আমার সিনিয়র শেষ করেছেন, এবার একবারে শেষ করে দেন। আপনাদের জন্য আমরা ছোট্ট একটু স্ন্যাক্সের ব্যবস্থা রেখেছি, যেটা গ্রহণ করার অনুরোধ জানিয়ে আজকের মতো আমরা সকলেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকল। আমাদের ছোট ভাইয়েরা আছে, তারা আপনাদের কাছে স্ন্যাক্সের প্যাকেটটা পৌঁছে দিবে। আপনারা যার যার অবস্থানে অবস্থান করুন। সরি, আমি প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আমি বলি যে খালি আজকে ভাই বোন না, এর পরবর্তীতে যে কোনো বিষয়ে, আইনগত বিষয়ে যদি কারো কোনো থাকে, আমি আছি, আমার সাথে আমার যারা সিনিয়ররা আছেন, তোমরা জিজ্ঞাসাবাদ করবা, আমরা অবশ্যই তার উত্তর দেব। যে কোনো আইনগত বিষয়ে যদি কোনো প্রবলেম ফেস করা হয় বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা হয় মনের মধ্যে, আমি সহ এখানে উপস্থিত যে সমস্ত আমরা আইনজীবীরা আছি, বিনা দ্বিধায় ফোন করবে অথবা আমাদের সরাসরি কথা বলবে, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। কারণ আমি মনে করি রাজশাহী বারের সকল আইনজীবী হচ্ছে জুনিয়র অন্ধ। যে কোনো সমস্যা হলে আমরা অবশ্যই তার আইনগত সমাধান দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। সবাই বসে থাকবেন আপনারা। আমরা একসাথে পানি দাও দিয়ে একসাথে দেরি করা দরকার ছিল না। এই কারো এদিকে আসুন, পানি দাও।